হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা এপ্রিল মাসের ম্যাগাজিন পুরোটা কমপ্লিট করে দিয়েছিলাম, যতগুলো প্র্যাকটিস সেট ছিল সলভ করেছিলাম। আজকে আমরা মে মাসের অ্যাচিভার থেকে যে WPSI প্রথমে যে প্র্যাকটিস সেটটা আছে সেটা হচ্ছে WPSI প্র্যাকটিস সেট আছে, সেখান থেকে আমরা কি করব, ম্যাথ সলভ করব, যেটা তোমরা 88 নম্বর পেজে পেয়ে যাবে। ঠিক আছে, 88 নম্বর পেজে পেয়ে যাবে। আর ক্লাসের ফুল PDF অর্থাৎ পুরো অ্যাচিভার যে ম্যাগাজিনটা আমি টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। চলো আজকের ক্লাসটা শুরু করি। এর পরের ক্লাসে আমরা কি করব, এই ক্লাসটাতে ম্যাথ সলভ করব, এর পরের ক্লাসটাতে আমরা জিকে সলভ করব। ঠিক আছে, তো চলো আজকের ক্লাসটা শুরু করি। ফার্স্ট কোশ্চেন 71 নম্বর থেকে শুরু হয়েছে যে 31-এর ক্ষুদ্রতম গুণিতক, মানে এই সংখ্যাগুলো আমাদের 31-এর গুণিতক হতে হবে। তো এখানে যেহেতু বড় বড় সংখ্যা, আমরা এইটা আর দেখব না যে 31-এর গুণিতক কোনটা, আমরা এটা আর দেখব না। যেটিকে 15, 24, 32 দিয়ে ভাগ করলে 2, 11, 19 ভাগশেষ থাকবে। তাহলে 15 দ্বারা যদি ভাগ করি 2 থাকবে, প্রথমটার 15 প্রথমে আছে, এটাও প্রথমে আছে। 24 দ্বারা ভাগ করলে 11 ভাগশেষ থাকবে, আর 32 দ্বারা ভাগ করলে 19 ভাগশেষ থাকবে। তাহলে প্রথমে আমরা অপশান সিটাকে ভাগ করে দেখব, কত আছে 2837। ঠিক আছে, 2837 আছে। এটাকে কত দিয়ে ভাগ করব, দেখো এখানে 28 আছে, এখানে আমরা 24 দিয়ে ভাগ করব, তাহলে ভাগশেষটা অল্প থাকবে। তাহলে এখানে আমরা প্রথমে 24 দিয়ে ভাগ করে দেখি। তাহলে 24 দিয়ে যদি ভাগ করে দেখি, তাহলে এখানে আমাদের ভাগশেষ কত থাকতে হবে 11, কারণ সেকেন্ডটাকে আমরা ভাগ করছি, সুতরাং আমাদের সেকেন্ডটা যেন ভাগশেষ আসে। তাহলে প্রথমে 1 দিয়ে ভাগ করে দেখব। এটা আমরা এই কোশ্চেনটা আমরা অপশন টেস্ট থেকে করব। তাহলে এখানে 24, এটা কত হবে, তাহলে 24কে 24, 4 নামলো 3, 24 দুগুণে 48, তাহলে 1 দিয়ে যাবে 24, এদিকে 4, 6, 9, 4, 13, 2, 1, 3, 19, ওপর থেকে 7 নামলো, তাহলে এইটাকে 8 দিয়ে যাবে, তাহলে 4, 8, 32, 2 হাতে থাকলো 3, 8 দুগুণে 16, 3, 19, 192। তাহলে ভাগশেষ কত থাকছে 5, কিন্তু আমাদের ভাগশেষ কত থাকার কথা ছিল, 24 দিয়ে যখন ভাগ করেছি তখন আমাদের 11 ভাগশেষ থাকার কথা ছিল, কিন্তু আমাদের ভাগশেষ এলো 5। তাহলে এই অপশান তো হবে না। অপশান বিটা দেখব, 2387 অর্থাৎ 2387। প্রথমে 23 আছে, এটাকে আমরা 24 দিয়ে ভাগ করে দেখব না, তখন এই আমাকে 3টে সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তো প্রথমে আমরা 15 দিয়ে ভাগ করে দেখি। তাহলে 15 দিয়ে যখন ভাগ করে দেখব, আমাদের ভাগশেষ 2 থাকতে হবে। তাহলে 1 দিয়ে কত হবে 15, তাহলে এদিকে কত হচ্ছে 5, 5, 3, 8, আর এদিকে 88 নামলো। 5, 15, 75, 6, 15, 90, তাহলে 5, 15, 75, তাহলে এদিকে 5, 8, 13, আর এদিক থেকে 7 নামলো। তা এটাকে যদি আমরা 80, 40, 120, 9 দিয়ে যদি এটা ভাগ করে দেখি, 9, 15, 135 হয়, তাহলে এদিকে আমাদের ভাগশেষ কত থাকছে 2 থাকছে। তাহলে এখানে আমাদের ভাগশেষ 2 থাকতে হতো, তো এখানে 15 দিয়ে ভাগ করে ভাগশেষ 2 থাকতে হলো, অর্থাৎ অপশান বি সঠিক অ্যান্সার হবে। এখানে তুমি যদি 2787কে 15 দিয়ে ভাগ করে দেখো, 2 ভাগশেষ থাকবে না। 2738কে তুমি যেই সংখ্যা দিয়ে ভাগ করে দেখো, যদি 32 দিয়ে ভাগ করে দেখো, আমাদের 19 কিন্তু ভাগশেষ থাকবে না, কিন্তু এই সংখ্যাটাকে তুমি যদি 32 দিয়ে ভাগ করো 19 ভাগশেষ থাকবে। 24 দিয়ে ভাগ করলে 11 ভাগশেষ থাকবে, 15 দিয়ে ভাগ করলে 2 ভাগশেষ থাকবে। ঠিক আছে, তো অপশান বি এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে। দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে যথাক্রমে 30% ও 40% বেশি হলে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? তাহলে প্রথম সংখ্যা ফার্স্ট, সেকেন্ড, আর একটা হচ্ছে থার্ড। তৃতীয় সংখ্যা থেকে বলা আছে, তাহলে তৃতীয় সংখ্যাটাকে আমরা 100 ধরলাম। এবার প্রথম সংখ্যাটা কত 30% বেশি, তাহলে 100-র 30% বেশি মানে প্রথম সংখ্যাটা হবে 130। সেকেন্ড সংখ্যাটা কত হবে 40% বেশি, অর্থাৎ 140 হবে। এবার বলা আছে কি প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ, মানে এটার অর্থ হচ্ছে যে প্রথম সংখ্যাটি সমান দ্বিতীয় সংখ্যার কত শতাংশ। তাহলে প্রথম সংখ্যা হচ্ছে 130, তাহলে এই 130 সমান এই 130 সমান দ্বিতীয় সংখ্যার কত শতাংশ, তাহলে দ্বিতীয় সংখ্যার ধরলাম আমরা x শতাংশ, তাহলে x/100। তাহলে এদিকে আমাদের এই শূন্য কাটা যাবে, তাহলে এদিকে আমাদের কত হচ্ছে এই x = কত হবে, এদিকে আমাদের 130 আছে, আর এদিকে 14, তলায় 10 মানে নিচে 10 আছে, তাহলে সমানের এদিকে গেলে ওপরে 10, তলায় 14 চলে আসবে। তাহলে এদিকে কত হচ্ছে 1300/14।
তাহলে এখানে 14 দিয়ে এই প্রথমে 130, 9 দিয়ে ভাগ যাবে, 9 14 126 হয়। তাহলে 9 দিয়ে আমাদের একটা অপশানই আছে, অর্থাৎ অপশান এ। ঠিক আছে, এখানে আমাদের প্রথমে দেখো এটার প্রথমে 8 আছে, এটাতে 6, এটাতে 7, প্রথমে এটা 9। তাহলে এখানে আমরা আর ভাগ করব না, ভাগ করলে সেই তোমাদের এটাই চলে আসবে যে 92.6/7%, এটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। একটি ব্যবসাতে এবিসি মূলধনের অনুপাত 2:3:4, তাদের লাভের অর্থাৎ লভ্যাংশের অনুপাত 5:4:3, মূলধনের নিয়োজিত সময়ের অনুপাত কত? তাহলে এখানে আমি যখনই এই ধরনের অঙ্ক করাই, আমি প্রথমে একটা ফর্মুলা লিখে রাখি যে প্রফিট ইকুয়াল টু ইনভেস্ট ইনটু টাইম। তাহলে এখানে আমাদের টাইম বের করতে চেয়েছে, তাহলে টাইম ইকুয়াল টু কী হবে? টাইম ইকুয়াল টু তাহলে প্রফিটের তলায় এখানে ইনভেস্টটা চলে আসবে, কারণ ইনভেস্টটা এদিকে গুণ হয়ে আছে, সমানের এদিকে গেলে কি হবে? ভাগ হবে। তাহলে এখানে প্রফিট, তলায় হচ্ছে ইনভেস্ট। তাহলে ওপরে লাভ, তলায় হচ্ছে কি? মূলধন। তাহলে এখানে ওপরে লাভ প্রথমে 5 আছে, তাহলে এখানে আমরা ডাইরেক্ট প্রফিটের এই টাইমের রেশিওটা বের করব। তাহলে ওপরে লাভ, তাহলে লাভ কত আছে? প্রথমে 5, আর এদিকে এর বিনিয়োগটা কত আছে? 2, তাহলে 5/2 অনুপাত। এদিকে দ্বিতীয়টার ক্ষেত্রে অর্থাৎ এটা এ, এটা বি, আর এটা হচ্ছে সি। দ্বিতীয়টার ক্ষেত্রে প্রফিট কতটা আছে? প্রফিট আছে 4, তাহলে ওপরে 4, তলায় কত? এখানে মূলধন কত আছে দ্বিতীয়টার? 3, তাহলে তলায় 3। এদিকে প্রফিট হচ্ছে 3, আর এর হচ্ছে তলায় 4। এবার এদের আমাদের রেশিও যখন ভগ্নাংশ থেকে আমাদের নাম্বারে আনতে হবে, তাহলে এখানে কি করতে হয়? তলার যেগুলো আছে আমাদের লসাগু করব। তাহলে 2, 3, 4-এর লসাগু হয় 12, তাহলে প্রতিটাকে আমরা 12 দিয়ে গুণ করব। তাহলে এটাকে 12 দিয়ে গুণ করলাম, এটাকে 12 দিয়ে গুণ করলাম, এটাকে 12 দিয়ে গুণ করলাম। 2 দিয়ে কাটা দিলে 6, তাহলে 5 6 30, একটা অপশান, দুটো অপশানে আছে, তাহলে এইটা আর একটা কাটতে হবে। 3 4-এ 12, তাহলে 4 4-এ 16, আর এদিকে কত? 4 3-এ 12, 3 3-এ 9, 30:16:9। কোনো ব্যবসায় 7,000 টাকা মূলধনের মধ্যে রাম শ্যামের থেকে 200 টাকা বেশি, শ্যাম যদুর থেকে 400 টাকা বেশি বিনিয়োগ করেন। ব্যবসার শেষে 3,500 টাকা লাভ হলে রাম কত টাকা লভ্যাংশ পাবে? তাহলে এখানে আমরা এটাকে লিখব যে রাম, শ্যাম, আর একটা হচ্ছে যদু। তাহলে এই অঙ্কটা শেষ দিক থেকে করতে হবে, তাহলে সুবিধা হবে। শ্যাম যদুর থেকে 400 টাকা বেশি পায়, তাহলে যদু যদি x টাকা পায়, তাহলে শ্যাম কত টাকা পাবে? x + 400 টাকা। আবার রাম বলা আছে শ্যামের থেকে, তাহলে শ্যাম x + 400 পাচ্ছে, তার থেকে 200 টাকা বেশি পাবে, তাহলে x + 400 + 200 মানে x + 600 টাকা পাচ্ছে রাম। এবার টোটাল টাকা হচ্ছে 7,000 টাকা, কিন্তু এখানে টোটাল টাকা কত টাকা হচ্ছে? তাহলে এখানে টোটাল টাকা হচ্ছে x আর x, টোটাল হচ্ছে 3টে x, প্লাস এদিকে 400 আর 600 যোগ করলে কত হবে? 400 আর 600 যোগ করলে 1000 টাকা। টোটাল তিনজনের টাকা হচ্ছে 3x + 1000 টাকা, কিন্তু এখানে বলা আছে না, তিনজনে পাচ্ছে 7,000 টাকা। তাহলে এই মানে 3,000 বিনিয়োগ করেছে 7,000 টাকা, কিন্তু এখানে আমরা পাচ্ছি বিনিয়োগ করেছে কত? 3x + 1000 টাকা। তাহলে এইটার ভ্যালুই হচ্ছে কত? 7,000 টাকা এটার ভ্যালুই। তাহলে এই 3x + 1000টা এদিকে গেলে কি হবে? -1000 হয়ে যাবে। তাহলে এদিকে হচ্ছে কত? 6,000 টাকা। তাহলে x = কত হবে? x = হচ্ছে 2,000 টাকা। এবার রাম কত টাকা পাচ্ছে সেটা বের করো। তাহলে এখানে রাম কত টাকা পাচ্ছে? তাহলে x এর ভ্যালু হচ্ছে 2,000, তাহলে এখানে 2,000 + 600, এটা হচ্ছে রাম পাচ্ছে। শ্যাম কত পাচ্ছে? তাহলে এখানে হচ্ছে 2,000 + 400, আর যদু কত টাকা পাচ্ছে? 2,000, x এর ভ্যালু। তাহলে এখানে রাম পাচ্ছে 2,600 টাকা, শ্যাম পাচ্ছে 2,400 টাকা, আর যদু পাচ্ছে 2,000 টাকা। এবার বছরের শেষে সে কত টাকা লাভ করেছে? 3,500 টাকা। বছরে ব্যবসায় শেষে সে 3,500 টাকা লাভ করেছে। তাহলে এখানে আমাদের এবার প্রফিটের রেশিও বের করে নাও। যখন টাইম বলা না থাকে, তাহলে এই ইনভেস্টটাই হয়ে যায় আমাদের প্রফিটের রেশিও। তাহলে এখানে অনুপাতগুলোকে আগে কাটো, 2 দিয়ে কাটো 13, 2 দিয়ে কাটো 12, আর 2 দিয়ে কাটো 10।
তাহলে টোটাল প্রফিট কত হচ্ছে 3 10 35, ঠিক আছে। 13 12 10 যোগ করলে কত হচ্ছে 35 ইউনিট টাকা, কিন্তু এখানে বলা আছে মোট লাভ 3500, তাহলে 35 ইউনিটের ভ্যালু হচ্ছে কত 3500। 1 ইউনিটের ভ্যালু কত, 1 ইউনিটের ভ্যালু 100। এবার যার মান বের করবে তার সাথে গুণ করে দাও। তাহলে এখানে আমাদের এই রামের মানটা চেয়েছে, রাম কত টাকা লভ্যাংশ পাবে, তাহলে রাম পাচ্ছে 13 ইউনিট, তাহলে 13 সাথে 100 গুণ করে দাও। তাহলে এখানে 1 ইউনিটের ভ্যালু 100 হলে 13 ইউনিটের ভ্যালু কত হবে 1300, তাহলে রাম পাবে 1300 টাকা। এখানে যদি শ্যাম বলতো তাহলে এখানে শ্যামের সাথে 100 টাকা গুণ করতাম, যদু বললে যদুর সাথে 100 টাকা গুণ করতাম, ঠিক আছে। তাহলে এখানে রামেরটা চেয়েছে 1300, সঠিক অ্যান্সার। এ এবং বি যৌথভাবে একটি কোম্পানি খোলে, এ এর মূলধন বি এর মূলধনের 3 গুণ এবং এ এর নিয়োজিত সময় বি এর নিয়োজিত সময়ের দ্বিগুণ। বছরের শেষে বি 4000 টাকা লভ্যাংশ পেলে মোট কত টাকা লাভ হবে। তাহলে আমরা এর আগে একটা এরকম কোশ্চেন ছিল যে সেখানে বললাম যে প্রফিট ইকুয়াল টু কি, ইনভেস্ট ইনটু টাইম। প্রফিট ইকুয়াল টু ইনভেস্ট ইনটু টাইম। তাহলে এখানে এবার দুজন আছে, এ আছে আর বি আছে। এবার প্রথমে এদের মূলধন অর্থাৎ ইনভেস্টের রেশিও বলা আছে কি, এর যে মূলধন বি এর মূলধনের 3 গুণ। তাহলে বি এর মূলধনের 3 গুণ, বি এর মূলধন যদি সে 1 ইউনিট টাকা বিনিয়োগ করে তাহলে এর 3 গুণ বি করবে, এ করবে। তাহলে 3, কোশ্চেনটা ভালো করে বোঝে, এর মূলধন বি এর মূলধনের 3 গুণ। তাহলে বি এর মূলধন যদি 1 ইউনিট টাকা বিনিয়োগ করে, এর 3 গুণ অর্থাৎ এ 3 ইউনিট টাকা বিনিয়োগ করবে। এবার টাইমের রেশিও কি বলা আছে, টাইমের রেশিও বলা আছে এর যে নিয়োজিত সময় বি এর নিয়োজিত সময়ের দ্বিগুণ, মানে বি এর নিয়োজিত সময়ের দ্বিগুণ। তাহলে বি যদি 1 ইউনিট বছরের জন্য নিয়োগ করে তাহলে এর দ্বিগুণ বছরের জন্য কে, বি নিয়োগ করবে। এবার এখানে আমরা কি জানি, প্রফিট ইকুয়াল টু ইনভেস্ট ইনটু টাইম। তাহলে এখানে প্রফিট বের করো, ইনভেস্ট ইনটু টাইম। তাহলে 3 দুগুণে 6 আর এদিকে 1 1 1, তাহলে এটা হলো প্রফিটের রেশিও। বলা আছে বছরের শেষে বি 4000 টাকা লভ্যাংশ পাচ্ছে, কিন্তু এখানে পাচ্ছি কি বছরের শেষে 1 ইউনিট টাকা লভ্যাংশ পাচ্ছে। তাহলে এই 1 ইউনিটের ভ্যালু কত 4000 টাকা। তাহলে এখানে আমাদের বলা আছে মোট লাভ কত, তাহলে মোট লাভ 6 আর 1 যোগ করলে কত 7। তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 4000 টাকা হয় তাহলে এখানে টোটাল লাভ হচ্ছে 7 ইউনিট। তাহলে 7 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে 4000 ইন্টু 7 অর্থাৎ 4 7 28,000 টাকা হয়ে যাবে। এইটার আমাদের সঠিক অ্যান্সার, মোট লাভ হচ্ছে 28,000 টাকা। এক ব্যক্তি 2,80,000 টাকা 15 বছরের পুত্রের জন্য এবং 13 বছরের কন্যার জন্য এমনভাবে বন্টন করলেন যে 18 বছরের পুত্র ও কন্যার সুদে আসলে সমান 18 বছরের পুত্র ও কন্যার সুদে আসলে সমান টাকা পাবে। বার্ষিক সরল সুদের হারে 10%, বার্ষিক সরল সুদের হার 10% হলে কন্যার টাকা কত, মানে কন্যার জন্য কত টাকা বন্টন করেছিল। তাহলে গার্লসের জন্য তার মেয়ের জন্য কত টাকা বন্টন করেছিল, ধরলাম পি টাকা। তাহলে তার ছেলের জন্য কত টাকা বন্টন করবে, তাহলে বাকিটা 2,80,000 থেকে আমরা পি মাইনাস করব। কিন্তু এখানে আপাতত আমরা 4টা শূন্য এখন লিখব না, তাহলে এখানে 28 মাইনাস পি হবে, এটা হবে ছেলেটার জন্য টাকাটা বিনিয়োগ করেছিল। এবার এই 4টা শূন্য কেন লিখব না, এখানে 4টা শূন্য বাদে ক্যালকুলেশনটা করব। পরে যখন এক্সের ভ্যালু আসবে এখানে 4টা শূন্য নেইনি, তখন পরে 4টা শূন্য অ্যাড করে দেব, নাহলে এই 4টা শূন্যের জন্য অনেকটা মানে ক্যালকুলেশন অনেকটা কঠিন হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে মেয়েটার জন্য যদি পি টাকা বিনিয়োগ করে তাহলে ছেলেটার জন্য বাকি টাকাটা 28 মাইনাস পি এই টাকাটা বিনিয়োগ করেছে। এবার কি বলা আছে, পুত্রের জন্য 15 বছরের পুত্রের জন্য, তাহলে তার ছেলের বয়সটা কত 15 বছর, মেয়ের বয়সটা কত 13 বছর, কিন্তু 18 বছর পর সুদে আসলে সমান হবে। তাহলে 18 বছর পর যদি সুদে আসলে সমান হবে তাহলে মেয়ের টাকাটা কত বছরের জন্য খেটেছিল, তার বয়স হচ্ছে 13, 18 বছর পর সমান হবে, মানে তার টাকাটা খেটেছিল 5 বছরের জন্য। আর তার ছেলের টাকাটা কত বছরের জন্য খেটেছিল 3 বছরের জন্য, কারণ তার ছেলের বয়স 15, 18 বছর পর সমান হবে, ঠিক আছে। 15-র সাথে 3 যোগ করলে 18, আর এদিকে 13-র সাথে 5 যোগ করলে হচ্ছে 18। তাহলে এবার আমরা টাইমটা পেয়ে গেলাম 5 বছর 3 বছর। কিন্তু বলা আছে দেখো সরল সুদের হার আমাদের 10%, দুটোর ক্ষেত্রেই আমাদের রেট 10%। তাহলে এবার আমরা কি করব, এই সুদে আসলে সমান টাকা পাবে, তাহলে এখানে সুদ আর আসল বের করব। তাহলে প্রথমে গার্লসের এই আমরা সুদ আসল, তার কন্যার জন্য যেটা সুদ আসল সেটা বের করব। আসলের সাথে সুদ যোগ করো, সুদের ফর্মুলা কি সরল সুদের PRT/100। তাহলে পিটা আমরা তো পি ধরেছি,
আর কত রেট বলা আছে দুটোর ক্ষেত্রেই 10% হারে। টাইম কত, তাহলে মেয়েটার জন্য 5 বছরের জন্য টাকা বিনিয়োগ করেছিল, এটা বাই 100। এবার সমান যেহেতু বলা আছে সুদ আসল, এটা যেমন এটা হচ্ছে সুদ, এটা হচ্ছে আসল, তাহলে সুদ আসল হলো। এবার সমান বলেছে, তাহলে এখানে আমরা সমান লিখব। এবার ছেলেটা কত আছে, তাহলে ছেলেটার টাকা আছে 28 মাইনাস পি, এটা হচ্ছে প্রিন্সিপাল, এটা আসল। আসলের সাথে এবার সুদ যোগ করো, তাহলে পিআরটি বাই 100, পি কত আছে 28 মাইনাস পি, রেট কত আছে 10 ইন্টু টাইম কত আছে, টাইম তার ছেলেটা হচ্ছে 3 বছরের জন্য টাকাটা কেটেছিল, এটা বাই 100। এটা হচ্ছে আমাদের শর্তানুসার। এবার ক্যালকুলেশন করো, পি এর মানটা বের করো, অ্যান্সার চলে আসবে। তাহলে এদিকে একটা শূন্য, এদিকে একটা শূন্য কাটা গেল, তাহলে এদিকে পি প্লাস ওপরে 5-এর সাথে পি গুণ করলে কত হবে 5p, তলায় হচ্ছে 10, এটা ইকুয়াল টু এই একটা শূন্য, এই একটা শূন্য কাটা গেল, তাহলে এদিকে হচ্ছে 28 মাইনাস পি যোগ চিহ্ন, এদিকে তলায় 10। এবার এই 28-এর সাথে কি করতে হবে, এই 3টাকে গুণ করতে হবে, কারণ এই যেহেতু এটা মাইনাসে ব্র্যাকেটে আছে, তাহলে 28-এর সাথে 3 গুণ করলে কত হবে 3 × 7 3 × 8 = 24, অর্থাৎ 84। আর একবার পি এর সাথে গুণ করতে হবে -3p। এবার এটাকে আমরা লসাগু যদি করি তাহলে 10 হবে লসাগু, তাহলে 10-এর সাথে কি করব, এটার সাথে এটা গুণ, তারপরে এটা যোগ, তাহলে 10-এর সাথে পি গুণ করলে 10p, তার সাথে 5 যোগ করলে 15p, তাহলে ওপরে হলো 15p, এটা ইকুয়াল টু। এদিকে যদি 10 লসাগু করি তাহলে 28-এর সাথে 10 যদি গুণ করি তাহলে কত হবে 280 হবে, মাইনাস 10p হবে, প্লাস 84 মাইনাস 3p, মানে এই তলার 10 এই তলার 10 তো ভাগ করলে 1 হবে, ওই 1কে গুণ করলে এটাই পড়ে থাকবে। আর এদিকে এটার সাথে গুণ করলাম 280 মাইনাস 10p, তাহলে সমানের সামনাসামনি যেটা থাকে সেটা আমাদের কাটা যায়, তাহলে এইটা আর এটা তো কাটা গেল, তাহলে এদিকে 15p, তাহলে এই পাশে আমরা লিখছি এই 15p সমান এদিকে -10p আর এদিকে -3p, কত হবে -13p। 280 আর 84 যদি যোগ করি তাহলে কত হবে, এদিকে হচ্ছে 4 8 আর 8 8 16 6, হাতে থাকলো 1 2 1 3 364, মাইনাস এই -10p -3p, এদিকে হবে -13p। তাহলে মাইনাসটাকে এদিকে নিয়ে চলে আসলে কি হবে, এই -13pটা সমানের দিকে আনলে +13p হয়ে যাবে, তাহলে 15 আর 13 যোগ করলে কত হবে 28p, 20 28p, এই 28p ইকুয়াল টু কত হচ্ছে 364। তাহলে 28 দিয়ে এটা কাটা দিলে কত হবে, 7 দিয়ে কাটা দাও, 7 দিয়ে 4 7 28, 7 দিয়ে কাটা দাও, 5 7 35, 5 7 35, 7 × 14, 4 13 52, তাহলে প্রিন্সিপালটা কত পেলাম 13 পেলাম, তাহলে পি ইকুয়াল টু কত পেলাম 13 পেলাম। এবার আমাদের এটা অ্যান্সার নয়, অ্যান্সারটা হচ্ছে দেখো কন্যার জন্য কত টাকা বিনিয়োগ করেছিল, এখানে দেখো আমরা 28 ধরেছিলাম, 2,80,000-এর পর 4টা শূন্য আমরা নিইনি, এই 28-এর পর 4টা শূন্য আমরা নিইনি, তো এখানে আমাদের কি করতে হবে, এখানে যখন নিইনি তখন এখানে আমাদের নিতে হবে, কারণ নাহলে অ্যান্সার আসবে না। তাহলে 13-র পর 4টা শূন্য, অপশান এ সঠিক অ্যান্সার। তাহলে এখানে 4টা শূন্য ছেড়ে আমরা এইটা 4টা শূন্য আমরা ছেড়েছিলাম কেন, কারণ ক্যালকুলেশনটা তখন আরও বড় হয়ে যেত, তখন এখানে আমাদের 4টা শূন্য শূন্য প্রতিটাতেই বসাতে হতো, তো এখানে আমরা ওই জন্য 4টা শূন্য বাদ দিয়ে ক্যালকুলেশনটা করলাম, 13-র মান মানে পি এর মান যেটা এলো সেটার সাথে আমরা 4টা শূন্য বসিয়ে দিলাম, তাহলে এখানে আমাদের যেটা অপশান এ সেটাই সঠিক অ্যান্সার। 50,000 টাকা দামের একটি ছবির দাম প্রথম দ্বিতীয় তৃতীয় বছরে 4%, 5% ও 6% হারে বৃদ্ধি পেলে তৃতীয় বছরের শেষে ছবির দাম কত হবে। তাহলে ছবিটার দাম কত আছে 50,000 টাকা, প্রথমে 4% বৃদ্ধি পেয়েছে তাহলে 104/100, তারপরে 5% বৃদ্ধি পেয়েছে তাহলে 105/100, তারপর হচ্ছে 6% বৃদ্ধি পেয়েছে মানে 106/100। তাহলে এখানে আমাদের এই 4টা শূন্য, এই 2 2 4টা শূন্য কাটা গেল, 5 দিয়ে কাটা দাও 5 20 100, 5 দিয়ে কাটা দাও 4 5 20, 5 দিয়ে কাটা দাও 21,
4 দিয়ে কাটা দাও, 4 দুগুণে 8, 4 6 24। তাহলে এখানে আমাদের গুণ করতে হবে কত, 26 গুণিত 21 গুণিত 106। এবার আমাদের উত্তরটা দেখো যে উত্তরটা কত হবে। তাহলে এখানে আমরা একক ঘরের অঙ্কটাকে গুণ করব, 6-এর সাথে 1 গুণ করলে 6 হয়, আর 1-এর সাথে আবার 6 গুণ করলে 6 হয়, মানে এককের ঘরের অঙ্কটা 6 হবে। তারপরে আগে কোনো সংখ্যা হবে। আমাদের এককের ঘরের অঙ্ক এখানে 0 আছে, এখানে 5, এখানে 2, এখানে 6, তাহলে এই 6 যেটা আছে এককের ঘরের অঙ্ক সেটাই সঠিক অ্যান্সার। বর্তমানে কোনো এক দেশের লোক সংখ্যা 10 কোটি, কিন্তু 3 বছরে যদি লোক সংখ্যা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে 13.31 কোটি হয়, তাহলে লোক সংখ্যা বৃদ্ধির হার প্রতি বছর কত হবে চক্রবৃদ্ধি সুদের হারে। তাহলে 10 কোটি হচ্ছে, এটাকে তুমি প্রিন্সিপাল ধরে নাও। 3 বছরে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে কত হলো, সেটা আমাদের অ্যামাউন্ট হলো 13.31। এবার অ্যামাউন্ট মানে কি, সুদ আর আসল হলো। এবার যখন সুদ আর আসল কী করে বের করবে, যখন এই প্রিন্সিপালের থেকে যখন বেশি হবে, মানে এর সাথে আসলটা আছেই, এর সাথে সুদ যুক্ত হয়েছে, ঠিক আছে। তাহলে এখানে এটা আমাদের অ্যামাউন্ট, এটা আমাদের চক্রবৃদ্ধি হারে বের করতে বলেছে। তাহলে অ্যামাউন্ট ইকুয়াল টু কী জানি, যে পি বাই মানে পি ব্র্যাকেটে 1 প্লাস আর বাই 100 ব্র্যাকেটের বাইরে এন, এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা। তাহলে এখানে অ্যামাউন্ট আমাদের কত বলা আছে, 13.31, 13.31, এটা হচ্ছে আমাদের অ্যামাউন্ট। তলায় আমরা কি করব, পিটাকে নিয়ে চলে আসব, কারণ অ্যামাউন্টের তলে আমরা পিটাকে নিয়ে আসতে পারবো। এদিকে গুণ হয়ে আছে, সমানের এদিকে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে তলায় পিটাকে আমরা রাখবো, পি কত আছে, 10 কোটি আছে। এটা ইকুয়াল টু কত, 1 প্লাস আর বাই 100, এবার এন অর্থাৎ টাইমটা কত বলা আছে, 3 বছর, এটা হচ্ছে 3 বছর। তাহলে এখানে ওপরে দশমিকের পর দুটো সংখ্যা আছে, তাহলে নিচে দুটো শূন্য দিয়ে আমরা ভাগ করব, মানে 1000 হলো, তাহলে এটা উঠে গেল। 1331 হয়, আমরা জানি 11/10 তার কিউব, অর্থাৎ 11কে 3 বার গুণ করলে 1331 হয়, আর 10কে 3 বার গুণ করলে 1000 হয়। এটা ইকুয়াল টু কত, 1 প্লাস আর বাই 100। এখানে আমাদের যাই থাকুক না কেন, এখানে আমাদের কিউব আনতেই হবে। এখানে যাই থাকুক না কেন, যদি এর থেকে বড় মান থাকতো, কাটাকুটি করে আমাদের কিউব আনতে হতো। কিউব কেন আনতে হতো, কারণ এই কিউব আর এই কিউব যদি না কাটা যায় আমাদের অ্যান্সার আসবে না। তাহলে এদিকে আমাদের কি হলো, 11/10 ইকুয়াল টু 1 প্লাস আর বাই 100। তাহলে এবার আমাদের আর বাই 100 ইকুয়াল টু কত হবে, তাহলে আর বাই 100 এটা ইকুয়াল টু আমাদের এইদিকে তো 11/10 আছে, আর প্লাস একটা এদিকে গেলে -1 হয়ে যাবে। তাহলে 10, এই 10কে 10 দিয়ে ভাগ করলে 1, 1-এর সাথে 11 গুণ করলে 11, মাইনাস 10-একে 10। তাহলে আর বাই 100 এটা ইকুয়াল টু কত, তাহলে ওপরে 1 তলায় 10, তাহলে এই শূন্য কাটা গেল, কোনাকুনি গুণ করো, তাহলে আর ইকুয়াল টু কত হবে, 10-এর সাথে 1 গুণ করলে হবে 10%। তাহলে সুদের হারটাই আমাদের চেয়েছে, যে প্রতি বছর লোক সংখ্যা বৃদ্ধির হার, তাহলে এখানে আমাদের 10% হয়ে যাবে সঠিক অ্যান্সার। সমগ্র পৃথিবীতে জল ও স্থলভাগের পরিমাণের অনুপাত 4:3। উত্তর গোলার্ধে এর অনুপাত 6:5 ও দক্ষিণ গোলার্ধে জলভাগ ও স্থলভাগের পরিমাণের অনুপাত কত। এই অঙ্কটা সেই হিসেবে কিছুই নয়, শুধু একটু জাস্ট কনসেপ্টটা থাকতে হবে, তবেই অঙ্কটা তোমরা করতে পারবে। এটা টোটাল হচ্ছে পৃথিবী, টোটাল পৃথিবীর ওপরেরটা হচ্ছে নর্থ অর্থাৎ উত্তর গোলার্ধ, আর এটা হচ্ছে সাউথ অর্থাৎ দক্ষিণ গোলার্ধ। এই উত্তর গোলার্ধটা যদি 1 হয়, সাউথ অর্থাৎ দক্ষিণ গোলার্ধটাকেও 1 হবে। টোটাল পৃথিবীটা তাহলে কত হবে, তাহলে টোটাল পৃথিবী আর এদিকে আমরা উত্তর গোলার্ধ বের করছি, টোটাল পৃথিবী আর একটা হচ্ছে উত্তর গোলার্ধ। পৃথিবী কত হবে, টোটাল 1 আর 1, নর্থ আর সাউথ মিলেই তো পৃথিবী ভাগটা হবে, তাহলে 1 আর 1 হচ্ছে টোটাল হচ্ছে 2 ভাগ। আর উত্তর গোলার্ধ কত আছে, 1 ভাগ উত্তর গোলার্ধ আছে। এবার এখানে বলা আছে উত্তর গোলার্ধের অনুপাত, আর এখানে আমাদের বলা আছে দেখো পৃথিবীতে জলভাগ ও স্থলভাগের পরিমাণ 4:5। তাহলে এখানে আমরা পৃথিবীর দিকে আমরা 4 এখানে 3 লিখলাম, আর এদিকে উত্তর গোলার্ধে আমাদের বলা আছে 6.5। আমরা পৃথিবীর জলভাগ থেকে, পৃথিবীর যে জলভাগ আছে কতটা আছে, পৃথিবীর জলভাগ ও স্থলভাগ, এদিকে উত্তর গোলার্ধের জলভাগ ও স্থলভাগ কতটা আছে সেটা আমরা বের করব। এবার কনসেপ্টটা হচ্ছে পৃথিবীর যে জলভাগ যতটা আছে সেখান থেকে যদি উত্তর গোলার্ধের জলভাগটা মাইনাস করে দিই,
এই যে পৃথিবীর যতগুলো আছে মানে জলভাগটা যতটা থাকবে সেটা থেকে উত্তর গোলার্ধ যদি আমি মাইনাস করে দিই তাহলে আমরা দক্ষিণ গোলার্ধটা পেয়ে যাব। এবার স্থলভাগ, পৃথিবীর যতটা স্থলভাগ আছে সেখান থেকে উত্তর গোলার্ধের আমরা স্থলভাগ যদি আমরা মাইনাস করে দিই তবে আমাদের দক্ষিণ গোলার্ধের স্থলভাগ পড়ে থাকবে। এটাই হচ্ছে কনসেপ্ট। তাহলে পৃথিবীর কতটা ভাগ আছে, 2 গণিত জলভাগ কতটা আছে, এই প্রথমটা হচ্ছে জল, এখানে দেখো বলাই আছে জলভাগ স্থলভাগ, প্রথমটা জল, এটা স্থলভাগ, এটা হচ্ছে এটা হচ্ছে জলভাগ, এটা হচ্ছে স্থলভাগ। তাহলে প্রথমে জলভাগ কত আছে, টোটাল কত ভাগের মধ্যে, 4 আর 3 7 ভাগের মধ্যে 4 ভাগ জল আছে। ঠিক আছে, স্থলভাগ কত আছে, 2 গণিত ওপরে 3 তলায় 7, মানে 7 ভাগের মধ্যে এই টোটাল পৃথিবী হচ্ছে 2 এর মধ্যে 2 গণিত এখানে কি টোটাল 7 ভাগের মধ্যে 4 ভাগ জল আছে, এদিকে 7 ভাগের মধ্যে 3 ভাগ স্থলভাগ আছে। একই রকমভাবে উত্তর গোলার্ধের টোটাল হচ্ছে 1, এই 1-এর 5 আর 6 টোটাল হচ্ছে কত, 11 ইউনিট, 11 ইউনিটের মধ্যে 6 ভাগ হচ্ছে জল, আর এদিকে কত 1 গণিত 11/5, এটা হচ্ছে স্থলভাগ। তাহলে এখান থেকে অর্থাৎ এটাকে আমরা গুণ করি 4 দুগুণে 8/7 অনুপাত 3 দুগুণে 6/7, আর এদিকে কত 6/11 অনুপাত 5/11। তাহলে এই পৃথিবীর যে জলভাগ সেখান থেকে আমরা উত্তর গোলার্ধের জলভাগটাকে মাইনাস করব। তাহলে দক্ষিণ গোলার্ধের আমরা কি পাবো, যে দক্ষিণ গোলার্ধের আমরা জলভাগের ও স্থলভাগের আমরা রেশিওটা পেয়ে যাব। তাহলে এখানে 8/7 আছে পৃথিবীর, এই জলভাগ আছে 8/7, এখান থেকে কি করব 6/11 মাইনাস করব অনুপাত, আর পৃথিবীর যে স্থলভাগ কত আছে 6/7 অংশ, তাহলে এই উত্তর গোলার্ধটা যদি মাইনাস করে দিই এই স্থলভাগটা 5/11, তাহলে আমরা এই দক্ষিণ গোলার্ধের স্থলভাগটা পেয়ে যাব। তাহলে 7 আর 11 লসাগু হবে 77, 77 যদি হয় তাহলে 7কে এই 77কে 7 দিয়ে ভাগ করলে 11 হবে, ওই 11কে 8 দিয়ে গুণ করলে হবে 8 11 88, মাইনাস কত হবে 7 11 77, 7 অর্থাৎ 6 7 42, মাইনাস একই রকমভাবে এদিকে হবে 77, তাহলে 6 11 66, মাইনাস কত হবে 6 11 66, এদিকে 7 5 7 35 হবে। তাহলে অনুপাতের ক্ষেত্রে আমরা কি জানি, সামনাসামনি যেটা থাকে সেটা কাটা যায়, তাহলে এই 77 কাটা গেল, 88 থেকে 42 যদি মাইনাস করি তাহলে কত হবে 46 হবে অনুপাত, এদিকে 66 থেকে 35 মাইনাস করলে কত হবে 31 হবে, 6 থেকে 5 1, 6 থেকে 3 3, তাহলে 46 অনুপাত 31, এটাই হয়ে যাবে দক্ষিণ গোলার্ধের জলভাগ ও স্থলভাগ। এই অঙ্কটা বোঝানোর জন্য অনেকটা টাইম লাগলো, এটা যদি একবার কনসেপ্টটা বুঝে যাও অঙ্কটা করতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগবে না। তাহলে 46 অনুপাত 31 সঠিক অ্যান্সার। কোশ্চেন 80, 12 লিটার জল মিশ্রিত করলে দুধ ও জলের অনুপাত 2:3, কত লিটার জল মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:7 হবে। এই কোশ্চেনটা একটু ক্যালকুলেটিভ হবে কারণ এখানে 12 লিটার দেওয়া আছে যেটার সাথে এটার সাথে কোনো মিল নাই। এই কোশ্চেনগুলো অনেকটা করেছো, কনসেপ্ট ক্লিয়ার থাকলে সমস্ত অঙ্ক হয়ে যাবে। তাহলে এখানে মিল্ক আর ওয়াটার, দুধ আর জলের রেশিও কত বলা আছে 2:3 বলা আছে। টোটাল মিশ্রণটা কত ভাগের, টোটাল 2 আর 3 অর্থাৎ 5 ইউনিটের মিশ্রণ, কিন্তু এখানে বলা আছে 12 লিটার জল মিশ্রণ, মানে 12 লিটার মিশ্রণ, তাহলে 5 ইউনিটের ভ্যালু হচ্ছে 12, 1 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে 12 তলায় 5, তাহলে এখানে এই 2 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে এখানে 12 তলায় 5 গুণ করে দাও, তাহলে 12 দুগুণে 24 তলায় 5, আর এইদিকে এই ওয়াটারের ভাগটা কত আছে, তাহলে 12 তলায় 5 গুণ করে দাও, তাহলে এদিকে 3 বরং 36 তলায় 5। ঠিক আছে, এবার বলেছে কত লিটার জল মিশ্রিত করতে হবে, তাহলে এখানে আমরা ধরে নিলাম যে x লিটার জল মিশ্রিত করতে হবে, মিশ্রিত করলে যে রেশিওটা হবে সেটা বলা আছে কত 3:7। ঠিক আছে, কোশ্চেন আমাদের যেভাবে বলবে সেভাবে আমরা সলভ করব। তাহলে এখানে 24 তলায় 5 হলো, এবার ক্যালকুলেশনটা করো, 24 তলায় 5 অনুপাত এখানে 5টাকে যদি আমরা লসাগু করি তাহলে ওপরে কত হবে 36 + 5x, এটা ইকুয়াল টু কত 3 তলায় 7, এটাকে আমরা 3:7ই রাখি, 3:7। এবার এটাকে আমরা তলায় রাখি, তাহলে 24 তলায় 5 ভাগটাকে যদি গুণ করি তাহলে কি হয়, অনুপাতটাকে গুণ করলে নিচেরটা ওপরে আর ওপরেরটা নিচে, তাহলে ওপরে 5 আর নিচে 36 + 5x,
এটা ইকুয়াল টু কত 3 তলায় 7। এটাকে যদি কাটাকুটি করি তাহলে দেখো এই 5 কাটা যাবে, সমানের সামনাসামনি কাটা যায়, 3 8 24, তাহলে এদিকে 7-এর সাথে 8 গুণ করলে কত হবে 56। এইটা ইকুয়াল টু কত 36 প্লাস 5x, তাহলে 5x ইকুয়াল টু কত হবে, তাহলে 36 56 তো এদিকে ছিল, প্লাস 36টা এদিকে গেলে মাইনাস 36 হয়ে যাবে, তাহলে 56 মাইনাস 36 সমান হচ্ছে 20। তাহলে 5 দিয়ে কাটা দাও, 4 5 20, তাহলে এক্স যোগ করেছিলাম, তাহলে কত লিটার আমাদের যোগ করতে হবে 4 লিটার। এক ব্যক্তি একটি দ্রব্য 10% ক্ষতিতে বিক্রয় করেন, যদি দ্রব্যটি তার আরও 40 টাকা বেশি দামে বিক্রয় করতে পারতেন তবে তার 10% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? দ্রব্যটির ক্রয় মূল্য ধরলাম 100 টাকা ছিল, 100 টাকার সে 10% ক্ষতিতে বিক্রি করেছে, মানে সে নিশ্চয়ই 90 টাকায় বিক্রি করেছে। সে যদি আর কিছু ইউনিট দামে বিক্রি করতো, অর্থাৎ এই টাকাটা দামে বেশি দামে বিক্রি করতো, তবে তার এই 10% লাভ হতো, মানে 100 টাকার মালটা তার কত হতো 110 টাকা। এখানে আমরা দেখছি কত ইউনিট দামে, মানে কত ইউনিট বেশি বিক্রি করছে। এখানে আমরা দেখছি 20 ইউনিট বেশি যদি বিক্রি করতো, 90 ইউনিট, মানে যখন 20 ইউনিট বেশি বিক্রি করতো 90-এর জায়গায় তার লাভটা হতো 110 টাকা। কিন্তু এখানে বলা আছে না 40 টাকা বেশি দামে বিক্রি করতো, তাহলে 20 ইউনিটের ভ্যালু কত 40 টাকা, 1 ইউনিটের ভ্যালু কত 2 টাকা। 1 ইউনিটের ভ্যালু 2 হলে এখানে ক্রয় মূল্য আমরা যেটা 100 ধরেছিলাম, তাহলে 100 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে 2 গুণিত 100 অর্থাৎ 200 টাকা। ঠিক আছে, 200 টাকা হয়ে যাবে আমাদের ক্রয় মূল্য। এক ব্যক্তি 5400 টাকায় কিছু জিনিস ক্রয় করলেন, তিনি 2/3 অংশ 5% লাভে বিক্রি করলেন এবং বাকি অংশ শতকরা কত লাভে বিক্রি করলে মোটের ওপর তার 13% লাভ হবে। তাহলে তার ক্রয় মূল্যটা কত আমাদের বলেই দেওয়া আছে 5400 টাকা, 5400 টাকা। এবার প্রথমে বিক্রয় মূল্যটা কত হবে? বিক্রয় মূল্যটা হবে এই ক্রয় মূল্যের ওপরেই তো বিক্রয় মূল্য হয়, 5400 টাকার 2/3 অংশ, তাহলে এই 2/3 অংশ লিখলাম। 5% লাভে, তাহলে ইন্টু 5/100। ক্ষতি বললে আমরা মাইনাস করতাম, লাভ বললে প্লাস করব। এবার বাকি অংশটা মোটের ওপর বলা আছে, তাহলে এটাকে আমরা কি করব যোগ করব। এবার বাকি অংশটা এই 5400 টাকাটার বাকি অংশটা কত, এই 3 ভাগের মধ্যে 2 ভাগ করেছে, তাহলে বাকি অংশ হবে 1/3। ঠিক আছে, এটার কত লাভে বিক্রি করলে, তাহলে x% লাভে ধরে নিলাম, এটা আমরা x% লাভ ধরলাম, তাহলে এখানে x/100 হলো। এটা করে কি মোটের ওপর তার 13% লাভ হলো, তাহলে এই 5400 টাকার তার লাভটা কত হলো 13%, অর্থাৎ 13/100। এটাই আমাদের ক্যালকুলেশন। তাহলে এদিকে 2 শূন্য, এদিকে 2 শূন্য কাটা গেল, 3 18 54, এদিকে 5 দুগুণে 10 অর্থাৎ 180, প্লাস এদিকে 2 শূন্য কাটা গেল, 3 18 54 অর্থাৎ এদিকে কত হচ্ছে 18x হলো, ইকুয়াল টু এদিকে 2 শূন্য কাটা গেল, তাহলে 4 তেরং 52, 2 হাতে থাকলো 5, 5 তেরং 65, 5 70 অর্থাৎ 702। ঠিক আছে, তাহলে এদিকে 18x, এই 702টা এই 180টা সমানের এদিকে গেলে মাইনাস 180 হয়ে যাবে, তাহলে মাইনাস করলে কত হবে 522। তাহলে x ইকুয়াল টু কত হবে, তাহলে 522 প্লাস এদিকে গুণ 18 হয়ে আছে, সমানের এদিকে গেলে ভাগ হয়ে যাবে। 9 দিয়ে কাটো, 9 দুগুণে 18, 9 দিয়ে কাটো 5 9 45, 8 9 72, 2 দিয়ে কাটো 2 দুগুণে 4, 9 দুগুণে 18, 29। তাহলে x এর ভ্যালু কত পেলাম 29%। এটাই হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। দুইজন ব্যক্তি একই দিকে 3 কিলোমিটার প্রতি ঘন্টা ও 6 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হাঁটছিল। একটি ট্রেন পেছন দিক থেকে এসে তাদের যথাক্রমে 9 সেকেন্ড ও 10 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির বেগ কত? তাহলে ট্রেনটির বেগ ধরলাম x কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, x কিলোমিটার প্রতি ঘন্টা হচ্ছে ট্রেনের গতিবেগ। ট্রেনের গতিবেগ যদি হয় তাহলে এর দুইজন ব্যক্তি ছিল, তাহলে ম্যান অনের যে রিলেটিভ স্পিড সেটা কত হবে? রিলেটিভ স্পিড একই দিকে, দেখো এখানে একই দিকে না বিপরীত দিকে বলা আছে, এখানে একই দিকেই বলা আছে, তাহলে রিলেটিভ স্পিড কী হবে? তাহলে এদিকে x-3 একবার হবে, আর ম্যান 2 এর যে রিলেটিভ স্পিড সেটা কত হবে? একটা x-6 কিলোমিটার প্রতি ঘন্টা হবে। ঠিক আছে, এই কিলোমিটার প্রতি ঘন্টা। একই দিকে গেলে রিলেটিভ স্পিড মাইনাস হয়, যদি বিপরীত দিকে বলতো তাহলে আমরা যোগ করতাম।
এবার এখানে দুটো টাইম বলা আছে, তাহলে এখানে স্পিডের সাথে ডিস্ট্যান্স ইকুয়াল টু আমরা কী জানি, স্পিড ইনটু টাইম। এবার তোমরা বলবে ডিস্ট্যান্স কেন বের করবে, কারণ এখানে আমাদের স্পিড দেওয়াই আছে, টাইম দেওয়া আছে, তাহলে আমাদের ডিস্ট্যান্স বের করতে হবে। তাহলে এক্স মাইনাস 3, এবার দুটো যেহেতু দুজন ব্যক্তি আছে তাহলে এখানে আমাদের সমান করতে হবে, কারণ সমান না করলে তুমি এখানে যোগ করবে না বিয়োগ করবে, কিছু করবে না। কারণ এইদিকে আমরা প্রথম ব্যক্তির আমরা ডিস্ট্যান্স বের করব, এর টাইমটা কত লাগছিল, এই প্রথম ব্যক্তির অর্থাৎ ম্যান অনের যে টাইম সেটা লাগছিল 9 সেকেন্ড, আর দ্বিতীয় ব্যক্তির যে টাইম লাগছিল সেটা হচ্ছে 10 সেকেন্ড। আমাদের কিছুই করতে হবে না, এখানে আমরা প্রথম ব্যক্তি অর্থাৎ ম্যান অনের যে ডিস্ট্যান্স সেটা বের করব, আর ম্যান টু এর যে ডিস্ট্যান্স সেটা আমরা বের করব। তাহলে স্পিডের সাথে আমরা কি করব, টাইম গুণ করব। টাইম হচ্ছে 9 সেকেন্ড, সেকেন্ডটাকে ঘন্টায় করতে গেলে কি করতে হয়, 3600 দিয়ে ভাগ করে দিতে হয়। এদিকে দ্বিতীয় ম্যানের গতিবেগ কত আছে, এক্স মাইনাস, মানে রিলেটিভ স্পিডটা আমরা বের করব, আপেক্ষিক গতিবেগটা এক্স মাইনাস 6 আছে, তার সাথে কি করব 10 সেকেন্ড, অর্থাৎ 10 সেকেন্ডটাকে আমরা কি করব 3600 দিয়ে ভাগ করব, অর্থাৎ 10 ঘন্টা হয়ে গেল। এদিকে সামনাসামনি কাটাকুটি যায়, 3600 এই 3600 কাটা গেল, 9 সাথে এক্স গুণ করলে 9x মাইনাস 3 9 হচ্ছে 27, এটা ইকুয়াল টু কত, 10-এর সাথে এক্স গুণ করলে কত হবে, 10x মাইনাস 6 10 60। এবার 9x আছে প্লাস 10x আছে, এদিকে সমানের দিকে গেলে হবে মাইনাস 10x, এটা ইকুয়াল টু মাইনাস 60 আছে, মাইনাস 27 আছে, সমানের দিকে গেলে প্লাস 27 হয়ে যাবে। তাহলে 9x থেকে 10x মাইনাস করলে x হবে, এবার বড়টার আগে মাইনাস সাইন আছে সুতরাং মাইনাস x হবে, প্লাসে মাইনাসে মাইনাস 3 70 অর্থাৎ 33 হচ্ছে মাইনাস 33, বড়টার আগে মাইনাস সাইন আছে, মাইনাস মাইনাস কাটা গেল, x সমান 33 কিলোমিটার প্রতি ঘন্টা, অর্থাৎ অপশন এ সঠিক অ্যান্সার হয়ে যাবে। যে ট্রেনটির বেগ x কিলোমিটার প্রতি ঘন্টা ধরেছিলাম আর x এর ভ্যালু আমরা 33 পেলাম। দুটি ট্রেন সকাল 6টা এবং সকাল 7টা 30টার সময় যথাক্রমে 80 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 100 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে একই অভিমুখে যাত্রা শুরু করে, কখন তাদের মধ্যে সাক্ষাৎ হবে। তাহলে একটা হচ্ছে 6টার সময়, মানে একই দিকে তারা যাত্রা শুরু করছে, তাহলে একটা সকাল 6টার সময় অর্থাৎ 60 AM এই টাইমটাতে রওনা হয়েছে, কত কিলোমিটার গতিবেগে, 80 কিলোমিটার গতিবেগে, ঠিক আছে, 80 কিলোমিটার প্রতি বেগে রওনা হয়েছে। আর একজন কি 7টা 30-এ, অর্থাৎ এখানে আমরা ধরলাম এই যখন এই 7টা 30 বাজে তখন এখানে ধরলাম এখান থেকে সে শুরু করছে 7টা 30, সকাল 7টা 30-এ বলা আছে, তাহলে 7টা 30 AM এটাকে লিখলাম। সে কত গতিবেগে, এই 100 কিলোমিটার গতিবেগে সে রওনা দিচ্ছে। এবার দেখো যে সে 6টার দিকে বেরিয়ে গেছে অলরেডি, আর এই 7টা 30-এ বেরোচ্ছে, মানে 1 ঘন্টা 30 মিনিট আগে কিন্তু প্রথম ট্রেনটা বেরিয়ে গেছে, 1 ঘন্টা 30 মিনিট আগে। 1 ঘন্টা 30 মিনিট মানে কত, 1 ঘন্টা প্লাস 30 মিনিট, মিনিটটাকে ঘন্টায় করে নাও, অর্থাৎ 60 দিয়ে ভাগ করো, অর্থাৎ 1/2, তাহলে 2 কে 2 1, 3/2 ঘন্টা, টোটাল 1.5 ঘন্টা মানে হচ্ছে 3/2 ঘন্টা আগে কিন্তু এই ট্রেনটা বেরিয়ে গেছে। তাহলে এই 80 কিলোমিটার গতিবেগে 3/2 ঘন্টায় অর্থাৎ 1.5 ঘন্টায় সে কত দূর যাবে। তাহলে প্রথম ট্রেনটার গতিবেগ অর্থাৎ ডিস্টেন্সটা কত হবে, ডিস্টেন্স ইকুয়াল টু কি, স্পিড ইনটু টাইম। অঙ্কটা ভালো করে বুঝবে যে এই প্রথম ট্রেনটা 1 ঘন্টা, এখানে 7টা 30-এ দ্বিতীয় ট্রেনটাই হচ্ছে ছেড়েছে, তাহলে 1.5 ঘন্টাতে সে অলরেডি কত কিলোমিটার পৌঁছে যাবে। তাহলে এখানে 1.5 ঘন্টা মানে হচ্ছে 3/2, আর স্পিড হচ্ছে 80 কিলোমিটার, তাহলে 80 ইন্টু 3/2, 2 দিয়ে কাটা দাও 40, 3 4 12, অর্থাৎ 120 কিলোমিটার। এই 120 কিলোমিটার কিন্তু প্রথম ট্রেনটা অলরেডি চলে গেছে। এবার এই মিলিত হতে হবে তাদেরকে, সাক্ষাৎ কখন হবে, তাহলে একই দিকে যখন যাচ্ছে তখন রিলেটিভ স্পিড কি হবে, তখন আমাদের রিলেটিভ স্পিডটা মাইনাস হবে। তাহলে কি, এই 100 থেকে 80 মাইনাস করো, অর্থাৎ 20 কিলোমিটার প্রতি ঘন্টা। এই 20 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এই দূরত্বটাকে তাকে কভার করতে হবে, মানে এই 120 কিলোমিটার যত দূর গেছে, এই প্রথম ট্রেনটা ধরলাম 120 কিলোমিটার, মানে এত দূর চলে গেছে।
এবার দ্বিতীয় ট্রেনটা পেজ থেকে তাকে ধরে এই 100 কিলোমিটার এখানে তাকে আসতে হবে, তখন তারপরেই তো তারা সাক্ষাৎ করবে। তাহলে এই 120 কিলোমিটার গতিবেগটাকেই তাকে কভার করতে হবে। তাহলে এখানে টাইমটা চেয়েছে, তাহলে টাইম ইকুয়াল টু কি, টাইম ইকুয়াল টু হচ্ছে দূরত্ব বাই গতিবেগ। তাহলে এই 120 কিলোমিটারটাকে কভার করতে হবে। এই যে এই এক্সট্রা আমাদের রিলেটিভ স্পিডটা কত, 20 কিলোমিটার প্রতি ঘন্টা, একই দিকে যাচ্ছে। তাহলে এই 20 কিলোমিটার প্রতি ঘন্টাতে তাকে কভার করতে হবে। এটা দিয়ে কাটো, তাহলে 6 ঘন্টা পরে কিন্তু তারা মিলিত হবে। তাহলে এই ট্রেনটা ছেড়েছিল কত, 7টা 30-এ, তার সাথে 6টা যোগ করো, অর্থাৎ 13টা 30। 13টা 30 মানে কত, 12টার পর 13টা, অর্থাৎ 1টা 30। ঠিক আছে, দুপুর, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের কি, দুপুর 1টা 30-এ তারা কিন্তু আবার সাক্ষাৎ করবে। একটি সাঁতারুর স্থির জলে গতি 9 কিলোমিটার প্রতি ঘন্টা। সাঁতারুর স্রোতের অনুকূলে গতি নির্ণয় করুন যদি বহমান গতি হচ্ছে 6 কিলোমিটার প্রতি ঘন্টা। বহমান মানে হচ্ছে স্রোতের স্পিড, স্ট্রিম স্পিড। আর এদিকে আমাদের সাঁতারুর গতিবেগ মানে সেটা আমাদের বলা আছে বোট স্পিড। তাহলে অনুকূলে গতিবেগ ইকুয়াল টু কি, অনুকূলে গতিবেগের ফর্মুলা হচ্ছে যে নৌকার স্রোত মানে নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ অর্থাৎ স্ট্রিম স্পিড। নৌকার গতিবেগ অর্থাৎ সাঁতারুর গতিবেগ কত বলা আছে, 9 কিলোমিটার প্রতি ঘন্টা। আর স্রোতের গতিবেগ বলা আছে আমাদের কত বলা আছে, এখানে আমাদের 6 কিলোমিটার প্রতি ঘন্টা। যোগ করলে কত হবে, 15 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা হয়ে যাবে আমাদের অনুকূলে গতিবেগ। পি একা একটি কাজ সম্পূর্ণ করে 2 দিনে, কিউ একা কাজটি সম্পূর্ণ করে 3 দিনে। তারা একসাথে কাজ করে মজুরি হিসেবে 6000 টাকা পায়। পি এর মজুরির 20% কত টাকা হবে? তাহলে পি একটা কাজ কত দিনে করছে, 2 দিনে করছে। কিউ একটা কাজ কত দিনে করছে, কিউ কাজটা করছে 3 দিনে। টোটাল কাজের ইফিসিয়েন্সি কত, টোটাল কাজের ইফিসিয়েন্সি হচ্ছে 6 ইউনিট। 6 ইউনিট হলে পি এর ইফিসিয়েন্সি কত হবে, 3 ইউনিট। আর কিউ এর ইফিসিয়েন্সি হবে 2 ইউনিট। ঠিক আছে, 2 ইউনিট। এবার এখানে এই মজুরিটা কিসের ওপর ভিত্তি করে দেওয়া হবে, এখানে আমাদের ইফিসিয়েন্সির ওপর ভিত্তি করে মজুরি দেওয়া হবে। টোটাল 6000 টাকা মজুরি পাচ্ছে, আর তাদের ইফিসিয়েন্সি কত, 3 আর 2 5 ইউনিট। মানে 5 ইউনিট কাজের জন্য তাদেরকে মজুরি দিচ্ছে 6000 টাকা। 1 ইউনিট কাজের জন্য কত টাকা মজুরি পাবে, 5 12 60 অর্থাৎ 1200 টাকা মজুরি পাবে। ঠিক আছে, 1 ইউনিট কাজের জন্য তারা 1200 টাকা মজুরি পাবে। এবার পি এর মজুরি কত টাকা, তাহলে পি এর মজুরি হচ্ছে 3 ইউনিট। তাহলে 3 ইউনিট কাজের জন্য সে কত টাকা পাবে, তাহলে পি এর মজুরি 1 ইউনিটের জন্য সে 1200 টাকা পায়, তাহলে 3 ইউনিট কাজের জন্য সে কত পাবে, 3 × 1200 অর্থাৎ 3600 টাকা পাবে। কোশ্চেন চেয়েছে কি, এই পি এর মজুরির মানে এই 3600-র 20% কত টাকা হবে, তাহলে এর 20% বের করে দাও, 20/100। তাহলে 36 দুগুণে 72, আর এদিকে একটা শূন্য, 720 টাকা হয়ে যাবে। পি এর যে মজুরির 20% হবে 720 টাকা। একটি নল কোনো চৌবাচ্চায় 3/7 অংশ পূর্ণ করে 36 মিনিটে। কত মিনিটে চৌবাচ্চাটি 5/12 অংশ পূর্ণ হবে? মানে 3/7 অংশ পূর্ণ করছে কত মিনিটে, 36 মিনিটে। 1 অংশ কত মিনিটে পূর্ণ করছে, তাহলে 36, এই 3/7 এইটা উল্টে যাবে, 7/3 হবে। তাহলে এখানে আমাদের বলেছে 5/12 অংশ কত মিনিটে পূর্ণ করবে। তাহলে 1 অংশ যদি হয় এতটা, তাহলে 5/12 অংশ কত মিনিটে পূর্ণ করবে। তাহলে এখানে 36 × 7, তলায় 3 আছে। এবার 1 ইউনিটের পরে যেটা হয়, অর্থাৎ 1 ইউনিটের মান বের করেছি, এবার পরে যে মানটা বের করব সেটা সরাসরি আমাদের গুণ করে দিতে হয় 5/12। মানে এইরকম যদি তোমাকে বলতো যে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 30, 5 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে এখানে এইটাকে কি করতাম, 30-এর সাথে 5 গুণ করতাম। একই কনসেপ্ট আমরা এখানে ইউজ করলাম যে 1 ইউনিটের ভ্যালু এটা, তাহলে এই ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে গণিত 5/12। তাহলে এটাকে যদি কাটাকুটি করি তাহলে কত হবে, এদিকে 12 দিয়ে কাটো, 3 × 12 36, এই 3 কাটা গেল, 5 × 7 35। 35 মিনিটে কিন্তু সেটা পূর্ণ হয়ে যাবে। কোনো একটি মূলধন 5 বছরে 3 গুণ হলে সুদের হার কত? তাহলে কোনো একটা মূলধন, এখানে আমাদের চক্রবৃদ্ধি সুদ বলা নেই, তাহলে এটা আমাদের সিম্পল ইন্টারেস্ট অর্থাৎ সরল সুদ বের করতে হবে। এবার সেটা 3 গুণ হয়ে যাচ্ছে কোনো একটি মূলধনটা পি ছিল, সেটা হয়ে গেল আমাদের 3p। এবার পি এর সাথে যখন পিটা যখন 3p হলো, মানে এর সাথে কি হলো, সুদের সাথে আসলের সাথে নিশ্চয়ই সুদ যুক্ত হয়েছে। যে আসল পি ছিল তার সাথে নিশ্চয়ই ইন্টারেস্ট যুক্ত হয়েছে, তবেই তো এখানে আমাদের 3p হলো। তাহলে এবার এখানে আমাদের সুদের হারটা বের করো। তাহলে রেট ইকুয়াল টু কি, রেট ইকুয়াল টু হচ্ছে 100 × ইন্টারেস্ট, নিচে প্রিন্সিপাল × টাইম।
তাহলে 100 ইন্টু ইন্টারেস্ট কত আছে, ইন্টারেস্ট দেখো ইন্টারেস্ট কী করে বের করবে, এই সুদ আসল থেকে যদি আসলটা মাইনাস করো তবে সুদটা পড়ে থাকবে, তাহলে 3p থেকে যদি p মাইনাস করো তবে আমাদের 2p পড়ে থাকবে, এটাই হচ্ছে আমাদের ইন্টারেস্ট। তাহলে এদিকে কত হলো 2p, 100 ইন্টু 2p, নিচে প্রিন্সিপাল কত, প্রিন্সিপালটাকে p ধরেছি, ইন্টু টাইম কত বলা আছে 5 বছর। এই p কাটা গেল 5 দিয়ে, 5 20 100, 20 দুগুণে 40, 40% হয়ে যাবে রেট। কোশ্চেন 89, এক্স ওয়াই জেড হলো তিনটি মূলধন, যেখানে ওয়াই হলো এক্সের সরল সুদ, জেড হলো ওয়াইয়ের সরল সুদে বেরোনো একটি নির্দিষ্ট, এই লাইনটা একটু ভুল আছে, নির্দিষ্ট সময় ও নির্দিষ্ট সুদের হারে সরল সুদে, তাহলে সরল সুদের সমান মানে সময় আর সুদের হার এটা সময় মানে সমান হবে, ঠিক আছে, সময় এবং সুদের হার, এই লাইনটা একটু ভুল আছে, যে সুদের হার যদি সমান হয় তাহলে কোন সমীকরণটা সত্য হবে। তাহলে এখানে দেখো এই এক্স হচ্ছে প্রিন্সিপাল, আমরা এখানে লিখছি যে এক্স ওয়াই জেড এটা হচ্ছে কি প্রিন্সিপাল। এবার প্রিন্সিপাল যদি, আর এখানে আমাদের সরল সুদ কত বলা আছে, সিম্পল ইন্টারেস্ট বলা আছে, এই ওয়াই হলো এক্সের সরল সুদ, তাহলে এই এক্সের সরল সুদকে ওয়াই, আর এদিকে ওয়াইয়ের যে সরল সুদ সেটাকে জেড। তাহলে এখানে আমরা বলতে পারি প্রথম ইকুয়েশনটা যে সরল সুদ কত বলা আছে ওয়াই, তাহলে এখানে আমরা সরল সুদের ফর্মুলা কি জানি, যে ইন্টারেস্ট ইকুয়াল টু PRT বাই 100, এটা আমরা জানি PRT বাই 100। তাহলে ইন্টারেস্ট কত বলা আছে ওয়াই, তাহলে ইন্টারেস্টের সামনে ইন্টারেস্ট লিখলাম, এটা ইকুয়াল টু প্রিন্সিপাল, প্রিন্সিপাল কত আছে, প্রিন্সিপাল হচ্ছে এক্স, আর রেট আর সময় সমান, তাহলে এখানে রেট সময়টাকে আমরা টি ধরলাম আর রেটটাকে আমরা আর ধরলাম, তাহলে এখানে টি আর এদিকে হচ্ছে আর, মানে PRT বাই 100। আর দ্বিতীয় ক্ষেত্রের ক্ষেত্রে কি আছে, এখানে আমাদের জেড আছে ইন্টারেস্ট, তাহলে এখানে সরল সুদ হচ্ছে জেড, তাহলে সরল সুদ ইকুয়াল টু PRT বাই 100, তাহলে পি কত ওয়াই, আর আর টি অর্থাৎ PTR বাই 100, টি আর এই যেহেতু সমান আছে এটা বাই 100। এবার এই কী করতে হবে, এই দুটোকে আমাদের ভাগ করতে হবে, এই দুটোকে যদি ভাগ করি তাহলে এদিকে আমাদের এই 100 কাটা যাবে, ঠিক আছে, মানে এর তলায় আছে এদিকে এর তলায় আছে, এটা পাশাপাশি যদি রাখি তাহলে 100টাও পড়ে যাবে, তাহলে এটা তোমরা এইভাবে মনে রাখবে, এর তলায় এটা আছে এর তলায় এটা আছে, অর্থাৎ কাটাকুটি যাবে, টি আর কাটাকুটি যাবে, তাহলে ওয়াই বাই জেড এইটা ইকুয়াল টু কী পড়ে থাকবে, এক্স বাই ওয়াই পড়ে থাকবে। এবার কোনাকোনি যদি গুণ করি তাহলে ওয়াইয়ের সাথে ওয়াই গুণ করলে কী হবে ওয়াইয়ের স্কোয়ার, জেডের সাথে এক্স গুণ করলে কী হবে এক্স জেড, ঠিক আছে, এক্স জেড, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হবে এক্স জেড বা জেড এক্স, অর্থাৎ অপশান সি এটার আমাদের সঠিক অ্যান্সার। সরল সুদে 400 টাকা 2 বছরে 448 টাকা হয় একই সুদের হারে, তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, সুদের হারটা বের করতে হবে, তাহলে রেট ইকুয়াল টু কি 100 ইন্টু ইন্টারেস্ট, নিচে প্রিন্সিপাল ইন্টু টাইম, এটা হচ্ছে আমাদের রেটের ফর্মুলা। তাহলে 100 ইন্টু ইন্টারেস্ট কত আছে 400 টাকাটা হয়ে যাচ্ছে 448 টাকা, তাহলে সুদ কত টাকা 48 টাকা সুদ, তলায় প্রিন্সিপাল কত 400 টাকা প্রিন্সিপাল ইন্টু টাইম বলা আছে 2 বছরের, তাহলে এটাকে কাটাকুটি করলে কত হবে, তাহলে এইদিকে হচ্ছে দুটো শূন্য কাটা গেল, 4 দিয়ে 4 12 48, 2 দিয়ে কাটা দিলে 6, তাহলে রেটটা হলো আমাদের 6%। এবার ওই একই রেটে 550 টাকা 682 টাকা হয় কত বছরে, মানে আমাদের টাইমটা চেয়েছে, তাহলে টাইম ইকুয়াল টু কি, টাইম ইকুয়াল টু হচ্ছে 100 ইন্টু ইন্টারেস্ট, 550 টাকা হচ্ছে 682 টাকা, তাহলে এখানে 682 টাকা মানে এটা আমাদের সুদ আসল, এই 682 থেকে 550 যদি মাইনাস করো তাহলে কত হবে 2 5 3 8 132 টাকা, তাহলে এটাই হচ্ছে আমাদের সরল সুদ 132 টাকা, নিচে প্রিন্সিপাল কত 550 টাকা, তাহলে 550 টাকা প্রিন্সিপাল ইন্টু রেট কত বলা আছে 6%, একই রেটে যেহেতু বলা আছে, এটাকে কাটাকুটি যদি করি দুটো শূন্য যাবে না, একটা শূন্য কাটা গেল, 11 দিয়ে কাটো 5 11 55, 11 দিয়ে কাটো 11 কে 11, 11 দুগুণে 22, 5 দিয়ে কাটো 5 দুগুণে 10, 6 দিয়ে কাটো 6 দুগুণে 12, 2 দিয়ে 2 দুগুণে 4 বছর হয়ে যাবে, এটা আমাদের রাইট অ্যান্সার।
1000 মিটারের দৌড় প্রতিযোগিতায় এ বিকে 100 মিটারের দূরত্বে পরাজিত করে এবং 400 মিটারের প্রতিযোগিতায় বি সিকে 400 মিটারে পরাজিত করে, তাহলে একটি 500 মিটারের প্রতিযোগিতায় এ সিকে কত মিটারে পরাজিত করবে? তাহলে 1000 মিটারের প্রতিযোগিতায় এ বিকে 100 মিটারে পরাজিত করছে, বিকে পরাজিত করছে, এইটা যখন এইভাবে বলা থাকবে মানে বিকে 100 মিটার দূরত্বে পরাজিত করছে। বিকে পরাজিত করার অর্থ কি, মানে এ যদি 1000 মিটারের কিন্তু দৌড় প্রতিযোগিতায় এ যদি 1000 মিটার যায়, বি পরাজিত হচ্ছে মানে বিকে পরাজিত করছে, তাহলে সেই 100 মিটারে পরাজিত করেছে মানে বি নিশ্চয়ই 900 মিটার যাবে। ঠিক আছে, বিকে পরাজিত করছে মানে কি, এ যখন 1000 মিটার কমপ্লিট করে দিচ্ছে তখন বি 900 মিটার যাবে যেহেতু পরাজিত হচ্ছে। ঠিক আছে, তাহলে এদিকে দুটো শূন্য কাটা গেল, তাহলে এদিকে 10:9। আবার কি, বি সিকে পরাজিত করছে, কি 400 মিটার প্রতিযোগিতায় বি সিকে পরাজিত করছে, 400 মিটারের প্রতিযোগিতায় সিকে পরাজিত করছে, তাহলে সিকে পরাজিত করছে, তাহলে বি তো 400 মিটার কমপ্লিট করবে। এবার সি যখন পরাজিত হচ্ছে কত 40 মিটারে, মানে কত 360 মিটার সে কিন্তু পৌঁছেছে। বি যখন 400 মিটার পৌঁছে যাচ্ছে তখন সি 360 মিটার পৌঁছেছে, এই 40 মিটার কম পৌঁছবে তারপরেই তো সি পরাজিত হবে। ঠিক আছে, তাহলে এটাকে রেশিও করো, 4 দিয়ে 4 10 40, 4 দিয়ে 4 9 36। তাহলে এখানে দেখো বি আছে আমাদের কত 9 আর এখানে বি আছে 10, এটাকে আমাদের এ বি সি এর অনুপাত নিয়ে চলে এসো। তাহলে এখানে আমাদের কি করতে হবে, 9 আর 10 অর্থাৎ এটাকে সমান করতে হবে। সমান করতে গেলে কি করব, এটাকে আমরা 10 দিয়ে গুণ করব, এদিকে 10 দিয়ে গুণ করলাম মানে আমাদের এদিকেও 10 দিয়ে গুণ করতে হবে। এদিকে আমরা বিটাকে 9 দিয়ে গুণ করব, এদিকে 9 দিয়ে গুণ করব, এদিকেও 9 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো বি হলো 90, এদিকে বি হলো 90, তাহলে এ কত হলো, এ হলো আমাদের 100, 10 10 100, বি হলো কত 90, এদিকে বি 90 আর এদিকে হচ্ছে সি কত 81। তাহলে এখানে অনুপাত পেয়ে গেলাম এ অনুপাত বি অনুপাত সি, তাহলে 100 অনুপাত 90 অনুপাত 81। এতদূর পর্যন্ত ক্লিয়ার? এবার এটা যদি ক্লিয়ার হয় এরপরে দেখো 500 মিটারের প্রতিযোগিতায়, তাহলে 500 মিটারের যদি প্রতিযোগিতা হয় তাহলে এ সিকে কত মিটারে পরাজিত করবে? তাহলে এখানে আমরা টোটাল এটা প্রথমে যেটা সব থেকে বেশি পাবো সেটা হচ্ছে মানে এটা 100 মিটারের প্রতিযোগিতা হয়ে গেল। 100 মিটারের প্রতিযোগিতায় এ 100 মিটার পৌঁছচ্ছে, বি 90 মিটার পৌঁছচ্ছে আর সি 81 মিটার পৌঁছচ্ছে, কিন্তু এখানে আমাদের চেয়েছে কি 500 মিটারের প্রতিযোগিতা। 500 মিটারের প্রতিযোগিতা করতে গেলে কি করব, এখানে আমরা 5 দিয়ে গুণ করব, তাহলে এটা হয়ে গেল 500 মিটার। এটাকে 5 দিয়ে গুণ করব, মানে এ পৌঁছে গেছে 500 মিটার, বি পৌঁছে যাবে কত 5 9 45, 450 মিটার পৌঁছবে, সি পৌঁছাবে কত, এটার সাথে 5 গুণ করো 405। এবার এখানে যদি বলতো কত, এখানে যদি বলতো 1000 মিটারের প্রতিযোগিতা, তাহলে এখানে কি করতাম 10 গুণ করতাম, এটার সাথে 10 গুণ করতাম, এটার সাথে 10 গুণ করতাম, মানে এখানে সব থেকে যেটা বেশি থাকবে, এখানে সব থেকে বেশি 100 আছে, মানে এ প্রথমে পৌঁছবে, তারপরে বি দ্বিতীয়তে পৌঁছবে, সি তৃতীয়তে পৌঁছবে। এখানে যদি বলতো 2000 মিটারের প্রতিযোগিতা, তাহলে এখানে আমরা কি করতাম 20 গুণ করতাম, এটার সাথে 20 গুণ করতাম, এটার সাথে 20 গুণ করতাম। তাহলে 500 মিটার যেহেতু বলা আছে, তাহলে এখানে আমাদের 500 মিটার, এ পৌঁছে যাবে 500 মিটার, বি 450 মিটার আর সি 405 মিটার। বলা আছে এ সিকে কত মিটারে পরাজিত করবে? তাহলে 500 থেকে 405 মাইনাস করো, তাহলে এদিকে কত হচ্ছে 95 মিটার, অর্থাৎ 95 মিটারে পরাজিত করবে। দুই ব্যক্তি দুটি স্থান থেকে একই সময়ে বিপরীত স্থান দুটির পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে। তারা মিলিত হওয়ার 9 ঘন্টা ও 16 ঘন্টা পর গন্তব্যস্থলে পৌঁছায়। প্রথম ব্যক্তির গতিবেগ এত হলে দ্বিতীয় ব্যক্তির গতিবেগ কত? তাহলে যখন পরস্পরের অভিমুখে যাচ্ছে এবং তারা যখন মিলিত হওয়ার পরে যে টাইমটা দেওয়া আছে, তাহলে আমাদের এটা সরাসরি এটা আমাদের এইরকমভাবে বের করতে হবে যে 9 ঘন্টা অনুপাত 16 ঘন্টা, এটা হচ্ছে আমাদের কি টাইমের রেশিও, মানে 3:4, এটা হচ্ছে টাইমের রেশিও। তাহলে স্পিডের রেশিও কি হবে? স্পিডের রেশিও উল্টে যাবে, 3:4 আছে সেটা হয়ে যাবে কি 4:3, কারণ টাইমের রেশিও আর স্পিডের রেশিও সবসময় ব্যস্ত অনুপাতে থাকে।
এবার প্রথম ব্যক্তির গতিবেগ 40 কিলোমিটার বলা আছে, তাহলে আর এখানে আমরা এটা পেয়েছি 4 ইউনিট, তাহলে 4 ইউনিটের ভ্যালু 40, তাহলে দ্বিতীয় ব্যক্তির গতিবেগ কত, মানে এটার হচ্ছে কত 10 গুণ, তাহলে এটার 10 গুণ বের করে নাও, তাহলে এটার 10 গুণ বের করলে কত হবে 3 × 10 = 30, তাহলে প্রথম ব্যক্তির গতিবেগ 40 হলে দ্বিতীয় ব্যক্তির গতিবেগ হবে 30 কিলোমিটার প্রতি ঘন্টা। দুটি সংখ্যার যোগফল 25, তাদের অন্তর 13 হলে সংখ্যা দুটির গুণফল কত। তাহলে এখানে এই দুটি সংখ্যার যোগফল, এটাকে শর্ট ট্রিক্স আছে যে এই যদি একটা সংখ্যা প্রথম সংখ্যা বের করি তাহলে 25-এর সাথে 13 যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, দ্বিতীয় সংখ্যা যদি বের করি 25-এর সাথে 13 মাইনাস করে 2 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। তাহলে এদিকে কত হচ্ছে 30 38/2, এটার আমি বেসিক কনসেপ্টটাও বলছি। আর এদিকে কত হচ্ছে 2 1 13 12/2, তাহলে একটা হচ্ছে কত, এদিকে হচ্ছে 19 দুগুণে 38, আর এদিকে হচ্ছে কত 6 দুগুণে 12। এবার কি বলা আছে সংখ্যা দুটির গুণফল, তাহলে 19 আর 6 যদি গুণ করো তাহলে কত হবে 60 আর 6 9 54 114, অপশন ডি। এবার এটার বেসিক কনসেপ্ট দেখো, দুটি সংখ্যার যোগফল 25 বলা আছে, তাহলে এখানে এক্স একটা সংখ্যা ধরলাম আর একটা ওয়াই একটা সংখ্যা ধরলাম, এটা বলা আছে 25, আর অন্তর অর্থাৎ পার্থক্য এক্স মাইনাস ওয়াই, এটা ইকুয়াল টু কত বলা আছে 13। তাহলে এদিকে আমাদের কি হবে, এটা প্লাস এটা মাইনাস এটা প্লাস, তাহলে প্লাস মাইনাস তো কাটা যাবে, আর এক্স আর এক্স কী হবে 2x, এটা ইকুয়াল টু কত 25 আর 13 যোগ করলে কত হবে 38, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে 38/2, 2 দিয়ে এটা কাটা দাও 19, এক্সের ভ্যালু 19 পেলাম। এবার ওয়াইয়ের ভ্যালু কত হবে, তাহলে 19 যদি এক্সের ভ্যালু হয় তাহলে ওয়াইয়ের ভ্যালু কত হবে 19-এর সাথে কত যোগ করলে আমাদের এখানে 25 হবে, তাহলে এখানে এক্স 19 আছে, ওয়াইয়ের ভ্যালু আমরা যদি 6 রাখি, তাহলে 25 হবে ওয়াইয়ের ভ্যালু, তাহলে 19 আর 6 যোগ করলে 25 হয়, তাহলে ওয়াইয়ের ভ্যালু আমরা পেলাম 6। এবার বলা আছে সংখ্যা দুটির গুণফল, তাহলে 19 আর 6 গুণ করো, তাহলে এখানে হবে 114, এটাই হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। যদি AB + BC = CA, এটা বাই এটা হয়, তাহলে আমাদের এটা সমান কত। তাহলে এখানে আমাদের AB + BC + CA, তাহলে এখানে আমাদের ABর ভ্যালু প্রথমে বের করি, তাহলে কি হবে প্লাস BC আছে, সমানের এদিকে গেলে কি হবে মাইনাস BC হবে, প্লাস CA আছে, সমানের এদিকে গেলে মাইনাস CA, এটা হলো 1 নম্বর। তারপরে BC এর যদি মান বের করি তাহলে কি হবে, তাহলে ABটা এদিকে গেলে মাইনাস AB, CAটা এদিকে গেলে মাইনাস CA। এবার CAটার যদি মান বের করি তাহলে ABটা গেলে এদিকে মাইনাস AB আর এদিকে হবে মাইনাস BC, এটা এলো। এবার এখানে 1/a² মাইনাস BC আছে, এই BC এর ভ্যালু আমরা এখানে পুট করব, BC এর ভ্যালু কত মাইনাস AB, তাহলে এই মাইনাসে আর মাইনাস AB এটা হবে প্লাস AB। এবার এখানে যেহেতু মাইনাস ছিল, এই মাইনাসের জন্য এই মাইনাস কি হবে মাইনাসে মাইনাসে প্লাস CA হবে, ঠিক আছে, প্লাস 1/b²। এবার মাইনাস CA আছে, C এর ভ্যালু কত মাইনাস AB, তাহলে এই মাইনাস আর এই মাইনাসে কি হবে প্লাস AB হবে, আর এইদিকে এই মাইনাস আর এই মাইনাসে কি হবে প্লাস হবে, মাইনাসে মাইনাসে প্লাস BC প্লাস 1/, এবার C এর স্কোয়ার আছে, একই রকমভাবে এই AB এর ভ্যালু কত মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস BC আর এদিকে প্লাস CA। এদিকে প্রতিটাতেই যদি আমরা A কমন নিই তাহলে ব্র্যাকেটের মধ্যে কি পড়ে থাকবে A + B + C প্লাস 1/b কমন নিলে কি পড়ে থাকবে B + A + C প্লাস 1/, এদিকে C যদি কমন নিই তাহলে কি পড়ে থাকবে C + B + A। এবার এখানে যদি এটাকে আমরা লসাগু করি, লসাগু কি হবে প্রতিটার মধ্যে কি কমন আছে A B C, মানে A + B + C, এদিকেও দেখো A + B + C, এদিকেও A + B + C,
আর কি কমন নেই, এ বি সি, তাহলে প্রথমে আমরা এ বি সি এটাকে লিখব, তারপরে যেটা কমন আছে এ প্লাস বি প্লাস সি এটা লিখব, এটা হয়ে গেল আমাদের লসাগু। তাহলে প্রথমে আমাদের এই এ আর এই এ কাটা যাবে, এদিকে এ প্লাস বি প্লাস সি, এদিকে এ প্লাস বি প্লাস সি কাটা যাবে, তাহলে আমাদের কি পড়ে থাকলো বি আর সি পড়ে থাকলো, তাহলে ওপরে আমরা বি সি লিখলাম প্লাস, এদিকে আমাদের এই বি আর এই বি কাটা গেল, এদিকে এ প্লাস বি প্লাস সি এটা কাটা গেল, তাহলে আমাদের এ সি পড়ে থাকলো প্লাস, এদিকে আমাদের আবার কি দেখো এদিকে সি সি কাটা গেল, এদিকে এ প্লাস বি প্লাস সি কাটা গেল, শুধু আমাদের এ বি পড়ে থাকলো, তাহলে ওপরে এ বি। তাহলে এবার দেখো এ বি বি সি সি এর ভ্যালু 0, এদিকে এ বি প্লাস বি সি প্লাস এ সি এটার ভ্যালু কত 0, তাহলে এটার ভ্যালু 0, তলায় এই এ বি সি আর এদিকে কি এ প্লাস বি প্লাস সি। এবার শূন্য দিয়ে কোনো সংখ্যাকে শূন্য দিয়ে যদি ভাগ করো, মানে শূন্যকে যে সংখ্যা দিয়েই তুমি ভাগ করো সেটা আমাদের শূন্যই হবে, ঠিক আছে, শূন্যকে যে সংখ্যা দিয়ে তুমি ভাগ করবে সেটা আমাদের শূন্যই হবে, অপশান এ। সোমবার থেকে বুধবারের গড় উষ্ণতা 37 ডিগ্রি, তাহলে এটাকে আমরা লিখতে পারি যে সোমবার প্লাস মঙ্গলবার প্লাস বুধবার, ঠিক আছে, 3 দিনের গড় উষ্ণতা 37 ডিগ্রি, তাহলে মোট উষ্ণতা কত, তাহলে 37-এর সাথে 3 গুণ করব মোট উষ্ণতা, তাহলে 3 7 21, 3 3 9 2 11, 111 ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার অর্থাৎ মঙ্গলবার প্লাস বুধবার প্লাস বৃহস্পতিবার, গড় উষ্ণতা 34 ডিগ্রি বলা আছে, তাহলে মোট উষ্ণতা কত 34 গণিত 3, তাহলে 3 4 12 2 3 3 9 1 10 102 ডিগ্রি সেলসিয়াস। এবার এটাকে আমরা কি করব, প্রতিটাকে বিয়োগ করে দিই, তাহলে এখানে যদি বিয়োগ করি তাহলে দেখো এদিকে আমাদের এই মঙ্গল কাটা যাবে, এই বুধ কাটা যাবে, তাহলে আমাদের পড়ে থাকবে কি সোমবার, আর এইদিকেও আমাদের বিয়োগ করতে হবে সোমবার মাইনাস বৃহস্পতিবার, এটা সমান কত, এটাকে এই বিয়োগ করলে কত হবে 111 থেকে 2 বিয়োগ করলে 9 হবে। এবার এখানে বলা আছে দেখো বৃহস্পতিবারের উষ্ণতা সোমবারের উষ্ণতার 4/5 অংশ, তাহলে এখানে আমরা এদিকে সোমবার লিখছি প্লাস বৃহস্পতিবার লিখছি, বৃহস্পতিবারের যে উষ্ণতা সোমবারের উষ্ণতার যার সাথে র গুণ করা থাকবে সেটাকে আমরা এক্স ধরবো, তাহলে এক্স ধরলে সোমবারের উষ্ণতার 4/5 অংশ, তাহলে সোমবারের উষ্ণতার 4/5 অংশ এই বৃহস্পতিবারের উষ্ণতাটা, ঠিক আছে, এটা একটু ভালো করে বুঝবে যে বৃহস্পতিবারের যে উষ্ণতা সোমবারের উষ্ণতা 4/5 অংশ, সোমবারের উষ্ণতা যদি এক্স হয় তাহলে এর 4/5 অংশ হচ্ছে বৃহস্পতিবারের উষ্ণতা, তাহলে এইটাকে যদি 5টাকে উঠাতে চাই তাহলে এদিকে 5 দিয়ে গুণ করবো, এদিকে 5 দিয়ে গুণ করবো, তাহলে সোমবারের উষ্ণতাটা হচ্ছে কত 5x আর বৃহস্পতিবারের উষ্ণতাটা হচ্ছে 4x, তাহলে এখানে লেখো 5x মাইনাস 4x, এটা ইকুয়াল টু কত, এটা ইকুয়াল টু হচ্ছে 9, তাহলে 5x থেকে 4x মাইনাস করলে কত হয় একটা x ইকুয়াল টু কত পেলাম 9 পেলাম। এবার কোশ্চেনে আমাদের কী চেয়েছে যে বৃহস্পতিবারের উষ্ণতা কত ডিগ্রি হবে, তাহলে বৃহস্পতিবারের উষ্ণতা হচ্ছে 4x, তাহলে 4 ইন্টু এক্সের ভ্যালু কত, এক্সের ভ্যালু হচ্ছে 9, তাহলে 4 9 36 ডিগ্রি সেলসিয়াস, এটাই হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। একটি খেলোয়াড়ের বোলিং গড় 12.4, শেষ ম্যাচে 26 রানের বিনিময়ে 5টি উইকেট পায়, ফলে তার বোলিং গড় 0.4 কমে যায়। শেষ ম্যাচ খেলার আগে সে কত উইকেট পেয়েছিল, শেষ ম্যাচ খেলার আগে ধরলাম সে এক্সটি উইকেট পেয়েছিল, শেষ ম্যাচ খেলার আগে এটা ধরলে হবে না, আমরা ধরলাম যে বোলিং গড় এত বলা আছে, তাহলে সে 5টা শেষ ম্যাচে এখানে শেষ ম্যাচ খেলার আগে বলেছে, তাহলে আমরা লিখলাম যে শেষ ম্যাচ এর যে উইকেট পেয়েছিল সেই উইকেটটা পেয়েছিল ধরলাম এক্সটি, তাহলে গড় বলা আছে 12.4, তাহলে টোটাল সে কতটা পেয়েছিল, টোটাল এখানে বোলিং গড় বলা আছে, তাহলে টোটাল যে বোলিং গড় সেটা কত হবে 12.4 গণিত এক্স, অর্থাৎ এটা হচ্ছে টোটালটা। এবার 26 রানের বিনিময়ে সে 5টা উইকেট পায়, প্রথমে এক্সটা উইকেট পেয়েছিল, এখন সে 5টা উইকেট পায়, তাহলে এক্স প্লাস 5টা পাবে, তার বোলিং গড় কত 0.4 কমে যায়, তাহলে প্রথমে বোলিং গড় ছিল 12.4, এখন 0.4 কমে যায়, তাহলে এটা কত হবে 12.0,
এটা এখন তার বোলিং গড় হবে। তাহলে এবার দেখো এখানে প্রথমে টোটাল বোলিং গড়টা ছিল 12.4x, এটার সাথে কি তার পরের ম্যাচে 26 রানের বিনিময়ে, তাহলে পরের ম্যাচ হচ্ছে 26 রান, এটা টোটাল রান বলতে পারো। তাহলে টোটাল রান যদি এটা হয় তাহলে তার পরের রান কত হবে +26, এটা ইকুয়াল টু এটা কত, এই 5 উইকেট পায়, প্রথমে x উইকেট পেয়েছিল এখন 5 উইকেট পাচ্ছে। এবার এর বোলিং গড়টা বা মোট রানটা হচ্ছে 12, সরি এখানে গড় বলা আছে 12, অ্যাভারেজ মানে 0.4 কমে যায়, 0.4 কমে কত হলো 12 হলো, প্রথমে 12.4 ছিল 0.4 কমে গেল মানে 12 হলো, তাহলে অ্যাভারেজ 12। তাহলে মোট কত হবে, তাহলে এইটার সাথে গুণ করে দাও তাহলে মোট পেয়ে যাব। তাহলে এটাকে যদি আমরা গুণ করি তাহলে কত হবে 12.4x প্লাস 26, এটা ইকুয়াল টু কত, 12 সাথে x গুণ করলে 12x প্লাস 5 বারং 60। তাহলে এদিকে এই 12.4x প্লাস 12টা এদিকে গেলে -12x হয়ে যাবে, আর এদিকে 60 প্লাস 26টা এদিকে গেলে -26 হয়ে যাবে। তাহলে 12.4 থেকে 12 মাইনাস করলে কত হবে 0.4x, এটা ইকুয়াল টু কত, 60 থেকে 26 মাইনাস করলে কত হবে 4 এ 30 অর্থাৎ 34। তাহলে এটা 10 দিয়ে ভাগ করো, 2 দিয়ে 2 দিয়ে কাটা দিলে 5, 2 দিয়ে কাটা দিলে 17 দুগুণে 34, তাহলে এখানে x ইকুয়াল টু কত 5 17 85, তাহলে 85 এটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার অপশন ডি। একটি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কদ্বয়ের গুণফল 8, 2 অঙ্ক বিশিষ্ট, তাহলে এখানে এই 3 দুগুণে কত হয় 6, কিন্তু আমাদের 8 আসতে হবে, অপশন ডি তো হবেই না। 8 একে 8, 8 একে 8, 4 দুগুণে 8, যদি তার সঙ্গে 18 যোগ করা হয় তাহলে সংখ্যাটির অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করা হয়। তাহলে এখানে 24-এর সাথে যদি 18 যোগ করি, অঙ্ক দুটির স্থান বিনিময়ের কথাটার অর্থ কি, এটার অর্থ হচ্ছে যে এটাকে যে 18 যদি যোগ করি 24-এর জায়গায় আমাদের 42 আসতে হবে। এখানে 81 আছে, 81-এর সাথে যদি 18 যোগ করি আমাদের কত আসতে হবে 18 আসতে হবে, মানে স্থান বিনিময় করবে। ও প্রথমে 1 তলায় 8, তো 81-এর সাথে কোনো সংখ্যা যোগ করে কি কমবে, যোগ করে কোনো দিন কোনো সংখ্যা কমে না। এবার এখানে 18-র সাথে 18 যদি যোগ করি তাহলে আমাদের 81 আসতে হবে, কিন্তু আসছে 36, 18-র সাথে 18 যোগ করলে 36 হবে না, আমাদের 81 আসতে হতো। দেখো 24-এর সাথে যদি 18 যোগ করি তাহলে কত হবে, 24-এর সাথে 18 যোগ করলে হবে 42। তাহলে প্রথমে ছিল আমাদের 2 4, এখন হলো আমাদের কত 4 2, তাহলে অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। যদি 5a প্লাস 1/3a ইকুয়াল টু 5 হয় তবে 9a এর স্কোয়ার প্লাস 1/25a এর স্কোয়ার ইকুয়াল টু কত। এখানে কি বলা আছে 5a প্লাস 1/3a এটা ইকুয়াল টু কত 5 বলা আছে। এবার এইটাকে আমরা একটু ভাঙবো, এটাকে কি 3a স্কোয়ার আছে, সরি 9a স্কোয়ার আছে, তো সেটাকে আমরা লিখবো 3a এর স্কোয়ার প্লাস 1/5a তার হোল স্কোয়ার, ঠিক আছে। এবার এটাকে এই a এর স্কোয়ার প্লাস b এর স্কোয়ারের ফর্মুলা কি, a প্লাস b তার হোল স্কোয়ার 1/5a তার হোল স্কোয়ার মাইনাস 2ab, মাইনাস 2a মানে হচ্ছে 3a প্লাস মাইনাস 2ab ইন্টু b মানে হচ্ছে 1/5a। আমাদের মান পুট করতে হবে কি 3a প্লাস 1/5a, কিন্তু এখানে আছে আমাদের 5a প্লাস 1/3a, এটাকে আমাদের আনতে হবে 3a, এখানে আনতে হবে 5a। তো কী করব, প্রথমে তলায় 3a আছে, তাহলে এখানে আমরা 3 দিয়ে গুণ করব, এদিকেও 3 দিয়ে গুণ করব, এদিকেও 3 দিয়ে গুণ করব, তাহলে এখানে এই 3 কাটা গেল, তাহলে এদিকে কত হলো 15a প্লাস 1/a, এটা ইকুয়াল টু 15। এখানে যখন আমাদের 3a আনতে হবে তাহলে এটাকে কি করব 5 দিয়ে ভাগ করি, তাহলে এটাকে 5 দিয়ে ভাগ করি, এটাকেও 5 দিয়ে ভাগ করব, এটাকেও 5 দিয়ে ভাগ করব, গুণ করলে প্রতিটার সাথেই গুণ করব, ভাগ করলে প্রতিটার সাথেই ভাগ করব। 5 দিয়ে কাটা দাও 3a প্লাস 1/5a, এটা ইকুয়াল টু কত 5 3 15, তাহলে 3a প্লাস 1/5 এর ভ্যালু কত পেলাম 3, তাহলে এবার এখানে আমরা 3 পুট করব, 3 এর স্কোয়ার মাইনাস এদিকে এই এ কাটা গেল, তাহলে 3 দুগুণে 6, 6/5, তাহলে 3 এর স্কোয়ার কত 9 মাইনাস 6/5 সমান কত 5, 5 9 45, 45 থেকে যদি 6 মাইনাস করি তাহলে কত হবে 39, 39/5। x প্লাস 1/1 এইভাবে দেওয়া আছে,
প্রথমে আমরা সরলীকরণে করে গেছি কি, এইটার আমাদের এই প্রথমে এক্স প্লাস দিয়ে আছে, মানে এইটা আমরা সলভ করব। এটার ট্রিক্স হচ্ছে ফার্স্ট অ্যান্ড লাস্ট। ফার্স্ট মানে কি, এই প্রথমে ফার্স্ট আছে অর্থাৎ 1/1, তো এইখানে 4 লিখলাম। এবার এখানে কটা আছে, একটা দুটো, তাহলে এখানে আমরা এইভাবে দুটো দাগ দেব, এদিকে দুটো আমরা এইভাবে গোল চিহ্ন লিখব, ঠিক আছে। এবার দেখো, এবার এখানে 3 আছে, তাহলে এখানে আমরা 3 লিখব, তারপরে তার উপরে 1 আছে, তাহলে এখানে আমরা 1 লিখব। এবার আমরা কি করব, এটার সাথে এটা গুণ করে এই আগেরটাকে যোগ করতে হবে, 3 4 12 আর 1 হচ্ছে 13, তাহলে এটাকে এই পাশে লিখব। এটার সাথে এটা গুণ করে তার আগেরটাকে যোগ করতে হবে, 13কে 13 আর 4 যোগ করলে 17। ফার্স্ট অ্যান্ড লাস্ট, তাহলে এবার ফার্স্টের কাজ হলো কোনটা, এইটা ফার্স্ট, এবার লাস্ট, উত্তর করার সময় লাস্টেরটা নেব, তাহলে লাস্ট কত আছে 17 আর এদিকে তলায় 13, মানে এদিকে 17 এদিকে এই 13, তাহলে 17/13। তার ওপরে কি ছিল, এক্স প্লাস ছিল, তার ওপরে ছিল কি এক্স প্লাস 1/, এই 1/, যেটা আছে এই তলার কাজটা করেছি 17/13, এই 13টা উল্টে আবার ওপরে চলে যাবে, তাহলে এই 13টা উল্টে যাবে, এইটা ইকুয়াল টু কত 2 দেওয়া আছে, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, তাহলে 2 মাইনাস এটা 2 ছিল, এবার এটা প্লাসে আছে, এদিকে গেলে হবে সমানের দিকে গেলে মাইনাস হবে, 13/17। তাহলে এদিকে 17 যদি লসাগু হয়, তাহলে এদিকে কত হবে, 17 দুগুণে 34, 34 মাইনাস 13, 4 থেকে 3 বাদ দিলে 1, 21, 21/17, ঠিক আছে, 21/17 অপশান এ। কোশ্চেন 100, যে মানের অর্ধক্রমে সাজাও। অর্ধক্রম মানে কি, ছোট থেকে আমাদের কি করতে হবে, এই বড় থেকে ছোট। অধক্রম মানে হচ্ছে বড় থেকে ছোট, আর ঊর্ধ্বক্রম মানে কি ছোট থেকে আমাদের বড়, এটা একটু তোমরা মনে রাখবে। অধক্রম যেটা অধ বলবে মানে ছোট, ছোট বললে শেষে ছোট, ঊর্ধ্বক্রম মানে বড়, তাহলে শেষে বড়, তাহলে অধক্রম মানে কি বড় থেকে ছোট সাজাতে হবে। তাহলে এখানে আমাদের এই সংখ্যাটার বড় থেকে ছোট সাজাতে হবে। তাহলে প্রথমে কত আছে, 5/8 আছে, আমরা এখানে এটাকে লিখে রাখছি 5/8, তারপর হচ্ছে কত 17/20, তারপর হচ্ছে কত 1/4, তারপর 11/14, আর একটা হচ্ছে 2/5। তলার যেটা আছে এটা আমাদের লসাগু সুবিধা হবে, লসাগু করে 8, 20 আর 5 এর লসাগু কত হয় 120, কারণ ওই 120 দিয়ে 8 ভাগ যাবে, 20ও ভাগ যাবে, 5ও ভাগ যাবে, আবার 4ও ভাগ যাবে, ঠিক আছে। তাহলে এবার 14 আর 120 আমাদের লসাগু কত হবে, তাহলে 120 আর একটা হচ্ছে 14, তাহলে 2 × 60 120 হয়, আর এদিকে 2 × 7 14 হয়। দুটোর মধ্যে কমন কি আছে, 2 কমন আছে, কমন কি নেই, 60 কমন নেই আর 7 কমন নেই, তাহলে 6 × এবার 120 আর এদিকে 7 × 84, 840, ঠিক আছে। তাহলে লসাগু হলো 840, তাহলে প্রতিটার সঙ্গে আমরা 840 গুণ করব। তাহলে এখানে যদি 840 এইভাবে গুণ করি, এটাকে লিখি 120 × 7, এইটাকেও লিখি আমরা 120 × 7, মানে প্রতিটাতে আমরা 840 করে গুণ করলাম। তাহলে 8 দিয়ে কাটা দিলে 105 হবে, তাহলে এদিকে 5 5 25 আর এদিকে 5 525 হলো প্রথমটা। তারপরে এটাকে যদি আমরা এই 0 0 কাটা যাবে, 2 দিয়ে কাটা দাও, 4 2 8 42 হচ্ছে, 17 সাথে 42 যদি গুণ করি তাহলে 17 × 6 × 7, তাহলে 60 আর 6 7 42, 102, 102 এর সাথে 7 গুণ করলে কত হবে, 7 2 14, 7 থেকে 7, 7 থেকে 714, 4 দিয়ে কাটা দিলে 4 2 8 210, তাহলে এদিকে কত হলো 210 হলো। 7 দিয়ে কাটা দাও, 7 2 14, 2 দিয়ে কাটা দাও 60, তাহলে 0 6 6 660 হলো, 60 এর সাথে 11 গুণ করলে 660, আর 5 দিয়ে কাটা দাও, 5 দিয়ে 5 2 10, 4 5 20, তাহলে 24 2 48, 48 এর সাথে যদি 7 গুণ করি তাহলে কত হবে, 7 8 56, 6 হাতে থাকলো 5, আর সাথে 28 আর 5 হচ্ছে 33, 336। এবার এখানে আমাদের কি বলা আছে, অধক্রম মানে কি বড় থেকে ছোট সাজাতে হবে। সব থেকে বড় কে আছে আমাদের 714, সব থেকে বড় আছে মানে 17/20, তাহলে প্রথমে আমাদের 17/20 হবে।
তাহলে একটা অপশানেই দেখো 17/20 আছে। এরপর কি হবে, তারপরে কত আছে, তারপরে 714 পরে বড় সংখ্যা কত, 660, তাহলে 11/14। তারপরের সংখ্যাটা কি হবে, 11/14। ও বড় থেকে ছোট না, তাহলে বড়র দিকে এই মুখটা থাকবে, তাহলে 11/14। তারপরে কত হবে, তারপরে এইভাবে তোমরা দেখবে 5/8 আছে, তারপর 2/5, 1/4, অথবা অপশান বি সঠিক অ্যান্সার। তো 100টা কোশ্চেন অর্থাৎ টোটাল 30টা কোশ্চেন ছিল, এটাই শেষ কোশ্চেন ছিল। আজকের ক্লাস এতদূর পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।